আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এটি একটি গ্রামের ঘটনা। ঘটনাটির সময়কাল ছিল 1996 বা 97 সাল। যার সঙ্গে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের এই ফরিদ ভাই। ফরিদ ভাই ছোটবেলাতেই উনি ওনার মা বাবাকে হারান এবং উনি ওনার দাদা দাদির কাছে বড় হতে থাকেন। উনি যখন 7 থেকে 8 বছর বয়সে পৌঁছান, ঠিক এমন একটি সময়ে উনি ওনার দাদা দাদির সাথে ওই ফতেপুর গ্রাম থেকে একটু দূরে 5-7 কিলোমিটার দূরে উনি ওনার মামির বাড়িতে বেড়াতে যান। ওখানে বেড়াতে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে আবার দাদা বাড়িতে ফিরে আসার যখন ওনার আগ্রহ সৃষ্টি হয়, তখন খুব কান্নাকাটি করেন। একদিন হঠাৎ এরকম কান্নাকাটি যখন জুড়ে দেন, তখন সময় ছিল 3টা কি 3:30, শীতকাল। তো এই দুপুরবেলা, মানে পরন্ত দুপুরে যখন কান্নাকাটি শুরু করে দেন যে উনি আবার ফিরে যাবেন, দাদা বাড়িতে আবার ফিরে যাবেন, তখন দাদা দাদি পরে একটু মুসিবতে, কারণ হঠাৎ করে এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে, তখন কি করা যায়। এদিকে ওনার দাদিও চাচ্ছিলেন তাড়াতাড়ি ফিরে যেতে, কারণ বাড়িতে ওনার অনেক কাজ ছিল। তো উনিও ওনার হাজবেন্ড মানে এই ফরিদ ভাই দাদাকে রিকোয়েস্ট করলেন, তাহলে চলো আমরা চলে যাই। এখন হঠাৎ করে ওইখান থেকে ফতেপুর যাওয়ার জন্য একমাত্র বাহন ছিল ভ্যান, যেহেতু গ্রামের রাস্তা এবং পাকা রাস্তা না, মাটির রাস্তা, মেঠো পথ। কিন্তু এখন ভ্যান কোথায় পাবে? ভ্যান খুঁজতে হবে, কিন্তু আশেপাশে ওই সময়ে কোনো ভ্যান খুঁজে পাচ্ছিলেন না ফরিদ ভাইয়ের দাদা। তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, চলো আমরা হেঁটে যাই। কিন্তু ফরিদ ভাইয়ের দাদার কাছে একটি বাইসাইকেল ছিল। তখন ওই মামা বাড়ি থেকেও মানে ওনার এক ফুফাতো ভাই ওনার সাথে ছিল, তারও প্রায় একই রকম বয়স, নাম হচ্ছে রাজীব, সেও সাথে আসে। তো ওনার দাদা সিদ্ধান্ত নেন যে রাজীবকে সাইকেলের সামনে বসাবেন এবং ফরিদ ভাইকে পেছনে বসাবেন, এবং পেছনে বসিয়ে উনি সাইকেলটা ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে আসবেন এবং ওনার দাদি হাঁটতে থাকবেন। তো এইভাবে আগাতে থাকবেন, পথে ভ্যান পেয়ে গেলে তাদেরকে ভ্যানে উঠিয়ে দিয়ে উনি সাথে সাইকেল চালিয়ে আসতে থাকবেন। তো এরকম প্রায় 3 কিলোমিটার থেকে বা 3 কিলোমিটারও বেশি, প্রায় 5 কিলোমিটার এরকম হেঁটে আস্তে আস্তে ওনারা ক্লান্ত হয়ে যান এবং ওনারা কোনো ভ্যান পান না। তখন ফরিদ ভাইয়ের দাদা ওনার দাদিকে বলেন যে তোমরা এই জায়গাটাতে একটু বসো, এই পাশে একটা বাজার আছে, তো আমি বাজার থেকে একটি ভ্যান নিয়ে আসি, এভাবে তো এত দূরের পথ তো হেঁটে যাওয়া যাবে না। তো এখন উনি অপেক্ষা করেন, মানে ফরিদ ভাইয়ের দাদি, ফরিদ ভাই এবং তার ফরিদ ভাইয়ের ফুফাতো ভাই রাজীব ভাই, তাকে নিয়ে অপেক্ষা করতে থাকেন। তো অনেকক্ষণ হয়ে যায়, তখন প্রায় 5টা বেজে যায়, কিন্তু কেউ আর আসে না। তখন ওনার দাদি সিদ্ধান্ত নেয় যে এই মেঠো পথ দিয়ে যদি সোজা জমির আল ধরে হাঁটা যায়, তাহলে খুব দ্রুত তাদের গ্রাম ফতেপুরে পৌঁছানো যায়। যেহেতু উনি আসছেন না, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে উনি সিদ্ধান্ত নেন যে এই ফরিদ এবং রাজীব, এই দুজনকে নিয়ে উনি এই জমির আল ধরে উনি হেঁটে চলে যাবেন। কিন্তু ফরিদ ভাইয়ের দাদা কিন্তু বারবার তার দাদিকে বলে গিয়েছিলেন যে উনি না আসা পর্যন্ত কোনোভাবেই যেন এখান থেকে ওনারা একা না যান। কিন্তু ফরিদ ভাইয়ের দাদি কি মনে করে, কি তার মনে এসেছিল, ওটা উনি নিজেও বলতে পারেন না, যে উনি হঠাৎ করে মনে আসে এবং তাদেরকে নিয়ে ওদিক দিয়ে হাঁটা শুরু করেন। তো হাঁটা শুরু করেছেন, হাঁটতে হাঁটতে বেশ খানিকটা হাঁটার পরে, কারণ ফরিদ ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে রাস্তার এপাশ থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে ওপাশে ফতেপুর গ্রামটা দেখা যায়, কিন্তু যেহেতু শীতকাল, কুয়াশা পড়ছিল, আবার সন্ধ্যা নেমে আসছিল, এজন্য বেশ খানিকটা জায়গা বা দূরের গ্রামটি অস্পষ্ট হয়ে পড়ে। এখন ওনারা কিছু দূর হাঁটার পরেই দেখেন যে আইলের পাশে একজন লোক, তিনি ধান কাটছেন এবং
একজন মহিলা নতুন শাড়ি পরা, শাড়ির রংটা ছিল ধবধবে সাদা, নতুন শাড়ি পরা পাশে দাঁড়িয়ে আছে। এই দুইজন লোককে ওনারা দেখেন। তখন ফরিদ ভাইয়ের দাদি জিজ্ঞাসা করেন, আচ্ছা ফতেপুরের রাস্তাটা কোন দিক দিয়ে যাব? তখন যিনি ধান কাটছিলেন ওই লোকটা, উনি বলেন উত্তর দিকে যান। যখন এই কথাটা বলেছে তখন ফরিদ ভাই বলছেন যে তার কণ্ঠস্বরটা কিন্তু স্বাভাবিক ছিল না, মনে হচ্ছে গোঙানির যেরকম শব্দ হয় এরকম গোঙানি শব্দ করে কেউ যদি কথা বলে অমন শোনা যাচ্ছিল যে উত্তর দিকে যান। তখন ফরিদ ভাই দাদি চিন্তা করেন যে উত্তর দিকে তো আমাদের যাওয়ার কথা না, আমরা তো যাবো দক্ষিণ দিকে, কারণ ওই গ্রাম থেকে ওটা দক্ষিণ দিকে, যেদিকে হাঁটা শুরু করে ওখান থেকে দক্ষিণ দিকে ওনাদের গ্রাম, কিন্তু উত্তর দিকে কেন যেতে বললো? তখন ফরিদ ভাই দাদি চিন্তা করলেন হয়তো বা এদিক দিয়ে সহজে যাওয়া যাবে বলে বলেছেন, যেহেতু আমি একজন একা মহিলার সাথে দুটো বাচ্চা আছে। এই চিন্তা করে উনি মনে করেছেন যে হয়তোবা তিনি সাহায্য করার জন্যই উত্তর দিক দিয়ে যেতে বলেছেন, এই জন্য উনি উত্তর দিক দিয়ে যাওয়া শুরু করেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে ফরিদ ভাই এবং তার যেই ফুফাতো ভাই রাজীব এবং ওনাদের দাদি তারা লক্ষ্য করেন যে দুজন ব্যক্তিকে দেখেন, একজন ধান কাটছে আর একজন লাল একটি শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার চেহারাটা ওনারা দেখেন নাই, ঘোমটা দেয়া ছিল, কিন্তু যিনি ধান কাটছিলেন তার চেহারা দেখা যাচ্ছে। তাকে জিজ্ঞেস করেন, তার দাদি জিজ্ঞেস করেন যে ভাই ফতেপুর কোন দিকে যাব? তখন তিনি কোনো কথা বলেন না, হাত দিয়ে উত্তর দিকের একটি রাস্তা দেখিয়ে দেন। ওই সময়ে ওনার দাদি আবার ওই দিক দিয়ে হাঁটা শুরু করেন। তখন হঠাৎ করে ফরিদ ভাইয়ের মনে হয়, আরে এই লোকটাকে তো আমি একটু আগেই দেখেছি, উনি তো সেই লোক যিনি একটু আগে আমাদেরকে উত্তর দিকের রাস্তা বলে দিয়েছিলেন, ইনি এখানে আসলেন কিভাবে? সন্দেহ লাগে। তখন উনি ওনার দাদিকে বলেন, দাদি একটু আগে তো এই লোককে আমরা দেখেছি, একটু আগেই তো উনি আমাদের রাস্তা দেখিয়ে দিলেন। তখন ওনার সাথে থাকা ফুফাতো ভাই রাজীব বলে, হ্যাঁ দাদি এই লোকটাকেই তো আমরা দেখেছি, একটু আগে তো আমাদেরকে উত্তর দিকের রাস্তা বলে দিল। তখন ওনার দাদি বলছেন যে না তোমাদের কোনো ভুল হচ্ছে, এই লোক না সেই লোক না, মানে এই লোক সেই লোক না। তখন ওরা বারবার বলছে না এটাই সে লোক, কিন্তু ওনার দাদি বলে যে না এই ব্যক্তি সে ব্যক্তি না, ওনার দাদি মানতে চান না। তো ওনাদের সাথে কথা বলতে বলতে পথ আগাচ্ছেন, আগাতে আরেকটু দূরে এসে দেখে একজন বেটে করে বৃদ্ধ লোক, একদম শরীরে কোনো বলতে পারেন যে মাংস নাই, মানে খুবই রোগা, কিন্তু উনি ধান কেটে বিশাল এক স্তূপ করেছেন। তখন তার দাদি ফরিদ ভাই এবং রাজীব ভাইকে বলছেন যে এই দেখ এই যেই লোকটা, ইনি যে এত ধান কেটেছে, ইনি এটা কিভাবে নেবেন? তার তো এটা তো নেয়ার লোক নাই, এটা মাথায় তুলে দেবে কে? তুলে দেওয়ার লোকও তো নেই। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওনারা তিনজনই দেখছেন যে ওই লোকটা এক হাত দিয়ে ওই ধানের যে গাইডটা উনি তৈরি করেছেন, এক হাত দিয়ে মাথায় উঠিয়ে হাঁটা শুরু করেছেন, এবং হাঁটতে হাঁটতে মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন। তখন তার দাদির হঠাৎ করে একটু টনক নড়ে, বলতেছে এই দেখ এই লোকটার এত শক্তি কিভাবে হলো যে এক হাত দিয়ে এত বড় একটা গাইড, যেখানে একটা শক্তিশালী মানুষের পক্ষেই দুই হাত দিয়ে এটা উপরে তোলা সম্ভব না, কয়েকজন লোক লাগবে, ইনি এক হাত দিয়ে কিভাবে এটা নিজের মাথায় তুলে হনহন করে হেঁটে কোথায় চলে গেলেন? তখন ওনার দাদির মনের মধ্যে একটু খটকা লাগে। এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, কিন্তু ফরিদ ভাই খেয়াল করছে যে ওনারা যেই দিকে হাঁটছেন তার উল্টো দিক থেকে আজানের শব্দ আসছে। এবং আর একটা বিষয়, ফরিদ ভাইয়ের ফুফাতো দাদা তিনি ছিলেন মসজিদের মুয়াজ্জিন, যেহেতু তিনি রেগুলার আজান দিতেন, তাই তার দাদা বাড়ির ওই মসজিদের আজান এবং ওনার ফুফাতো দাদার ওনার যে কণ্ঠস্বর, এটা ওনার খুবই পরিচিত ছিল। উনি বলছেন, দাদি আমাদের উল্টা পাশ থেকে তো আমাদের দাদা বাড়ির মসজিদের আজানের শব্দ আসছে, এই যে আমাদের ফুফাতো দাদা আজান দিচ্ছে। ওনার দাদি বলে, কই আমি তো কোনো আজানের শব্দ শুনি না। তখন রাজীব ভাই বলে,
যে আমিও তো আজানের শব্দ শুনছি, আমাদের ফুফাতো দাদা তো আজান দিচ্ছেন, কিন্তু ওনার দাদি কোনো আজানের শব্দ শুনছেন না। এবং অদ্ভুত ব্যাপার হলো, ওনারা যেদিকে যাচ্ছেন বা যেদিকে ওনাদের পথ দেখিয়ে দেওয়া হয়েছে তার উল্টো দিকে সেই আজান হচ্ছে এবং সেই উল্টো দিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। তার মানে আসলে ওনারা উল্টো পথে যাচ্ছেন, ওনাদের বাড়ির দিকে যাচ্ছেন না, কিন্তু ওনার দাদি কোনো আজানের শব্দ শুনতে পাচ্ছেন না। ওনার দাদি সেই উত্তর দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গায় এসে দেখে ওনার একটা বিলের কিনারায় এসে দাঁড়িয়েছেন। তখন ওনার দাদি ফরিদ ভাই এবং রাজীব ভাইকে বলছেন, আমি তো এই বিলের কথা শুনেছি রে, এটা তো একটা ভয়ঙ্কর বিল। এই বিলের গল্প তো আমি শুনেছি, আমরা মনে হয় পথ ভুল করেছি, পথ ভুল করে এখানে চলে এসেছি। এখন কি করা যায়? এদিকে আজান শেষ, সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ করে তারা তিনজন দেখে দুজন লোক ওই বিলের মধ্য থেকে উঠে আসছে, পানির মধ্য থেকে উঠে আসছে। উঠে আসতে আসতে তাদের কাছে আসে, কাছে এসে বলে কিরে তোরা এসেছিস? তখন তার দাদি হঠাৎ করে তাদের কথা শুনে বলে যে আরে আপনারা এখানে, আপনারা আমাদের আগে কিভাবে আসেন? আপনাদেরকে না সেই প্রথমে দেখে আসলাম, আপনারা ধান কাটছেন, কিভাবে এখানে আমাদের আগে চলে আসলেন? তখন বলে যে আমরা আসতে পারি, তোরা তো এখানে চলে এসেছিস, তোদেরকে আমরাই এখানে নিয়ে এসেছি, এখন এখান থেকে আর যেতে পারবি না। তখন তার দাদি খুব বিরক্ত হয়ে বলে যে আপনারা এভাবে তুই তুকারি করে কথা বলছেন কেন, ভদ্র ভাষায় কথা বলেন। তখন ওই দুইজনই, ওই একজন পুরুষ এবং নারীর বেশে একজন মহিলা, তিনি তখন সাদা শাড়ি পরা ছিলেন, দুইজন অট্ট হাসিতে ফেটে পড়েন এবং বলেন তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু তোর এই দুই নাতিকে ছাড়বো না, এই দুই নাতিকে এখানে রেখে যা। তখন উনি বলেন যে আমার এই এক নাতির মা বাবা নাই, এতিম মানুষ, একে কোনো আমি ছাড়বো তো নাই, আমার যা হয় হোক, কিন্তু এদেরকে আমি ছাড়বো না। তখন ওনারা বলে এই দুইজনকে তোকে রেখে যেতেই হবে। এই বলে ওই পুরুষ লোক যেটা, সে দুই হাত বাড়ায় ওনার দাদির দিকে। ওনাদের মাঝখানে ডিস্টেন্স ছিল প্রায় 6-7 ফুট। যখন দুই হাত বাড়ায় তখন রাজীব ভাই কি করে, সে ওনার দিকে হেঁটে যাওয়া শুরু করে, মানে তার সেন্স লোপ পায়, সে ওই লোকের দিকে হেঁটে যাওয়া শুরু করে। তখন তার দাদি হাত দিয়ে টেনে ধরে। ওদিকে ফরিদ ভাই যে, সে কি করে, সেও নেমে ওইদিকে হেঁটে যাওয়া শুরু করে, মানে ওই লোকদের দিকে। তখন আর এক হাত দিয়ে দাদি ওই ফরিদ ভাইয়ের হাত টেনে ধরে। এদিকে দুইজন ছুটে যাচ্ছে, যে তারা বলছে না ওইদিকে যাবো, ওই লোকদের কাছে যাবো, কিন্তু দাদি ছাড়ছে না তাদেরকে। তখন দাদি যে কাজটি শুরু করে, উনি সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে। সূরা ইয়াসিন পাঠ যখন শুরু করে তখন ফরিদ ভাই এবং রাজীব ভাইয়ের ওনাদের সেন্স ফিরে আসে, যে কি ব্যাপার, আমরা কোন দিকে যাচ্ছি, দাদি আমাদের হাত ধরে টানছে কেন? তখন তাদের সেন্স ফিরে আসে। ইতোমধ্যে তারা একটু দূরে হালকা আলো তখনও ছিল। ফরিদ ভাই, রাজীব ভাই এবং তার দাদি খেয়াল করে একটু দূরে দুইজন লোক বড়শি দিয়ে মাছ ধরছে। তখন তার দাদি ভাবে যে এই দুইজন লোকও মনে হয় এই দলের সদস্য, তাদেরকে ডাকবে কিনা সাহস করে। বুঝতে পারছিলেন না, কিন্তু সাহস করে ডাক দেন। কিন্তু ওই যে দূরে দুইজন ব্যক্তি তারা বসে আছেন, তারা কিন্তু মানুষ। তারা চিন্তা করছেন কি ব্যাপার, এই ভয়ঙ্কর বিলে সন্ধ্যার সময় একা একজন মহিলারও দুটা বাচ্চা নিয়ে ওনারা এখানে দাঁড়িয়ে কি করে, সাথে তো কোনো লোকজন নাই। ওই দুইজন ব্যক্তিকে, একজন মহিলা এবং পুরুষকে কিন্তু যারা মাছ ধরছিলেন তারা দেখছিলেন না। তখন তারা চিন্তা করে, না রে বাবা, এর তো ভুতুরে কোনো ঘটনা হতে পারে, আমরা ওদিকে যাব না। কিন্তু যখন ওনার দাদি চিৎকার করে ডাকা শুরু করে, একটা সময় তারা বুঝতে পারে আসলে ওনার মনে হয় মানুষ। তখন তারা মাছ ধরা ফেলে ওদিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে বলে, আরে আপনি অমুকের বউ না? মানে তার দাদাকে চেনে আর কি এই দুইজন ব্যক্তি। বলে, হ্যাঁ আমি তো অমুকের বউ। বলে, আপনি এখানে কি করেন? তখন সব ঘটনা খুলে বলে, সর্বনাশ, আপনি তো বিশাল বিপদে পড়তে গেছিলেন, যাক তাড়াতাড়ি চলেন। তখন
ওনারা দুইজন ফরিদ ভাই, রাজীব ভাই এবং তার দাদিকে পথ দেখিয়ে আবার তাদের গ্রাম ফতেপুরে নিয়ে আসেন। তখন দেখলেন তারা টোটালটাই উল্টো পথে এসেছেন। এদিকে যখন বাড়িতে চলে আসে, বাড়িতে সবাইকে তারা এই ঘটনা খুলে বলেন। ইতোমধ্যে গ্রামের মসজিদের মাইকে তাদের হারানো বিজ্ঞপ্তি বলে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল তারা হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন বা আপনাদের কারো যদি নজরে পড়ে থাকে তাহলে আপনারা দ্রুত আমাদের বাসায় দিয়ে যান, এরকম মাইকিং হচ্ছিল। তখনও মাইকিং চলছিল। তখন তারা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পর সবার কাছে সব ঘটনা খুলে বলেন এবং নিশ্চিত হন যে বিশাল একটা বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এখন ওই রাত্রে ফরিদ ভাইয়ের দাদি স্বপ্নে দেখেন যে সেই দুইজন ব্যক্তি স্বপ্নে এসেছেন, এসে বলছেন, তোর দুই নাতিকে যদি বাঁচাতে চাস তাহলে খুব দ্রুত একটি খাসি কুরবানি করে তোর বাড়ির পাশে ফেলে রাখবি, মানে বাড়ির পেছন দিকে ফেলে রাখবি। তখন তার দাদি সকালবেলা ঘুম থেকে উঠে তার দাদাকে বলেন, এই ব্যাপার, আমি তো এরকম স্বপ্ন দেখেছি। তখন তার দাদা ভাবেন যে একটা খাসির দাম আর কতই, যেহেতু আল্লাহ এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, বলে যে ঠিক আছে, আমরা একটা ছাগল কুরবানি করে বাড়ির পেছনে রেখে দেব। সত্যি সত্যি ওই দিনই ছাগল কুরবানি করে বাড়ির পেছনে রেখে দেওয়া হয়। ওই ছাগলটাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি। বাড়ির পেছনে রেখে দেওয়ার পরে ছাগলটাকে আর কেউ খুঁজে পায়নি। তো এরপরে আর কখনো উনি স্বপ্ন দেখেননি। ফরিদ ভাই এবং রাজীব ভাই দুজনই ভালো আছেন, তাদের আর কোনো অসুবিধাও হয়নি। এবং এরপর থেকে ওনাদের সাথে এখন পর্যন্ত প্যারানরমাল কোনো ঘটনা ঘটেওনি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন আহমেদ, যশোর থেকে। আরিফিনের খালাতো ভাই তাকে সবসময় বলতো যে তার চাচার বাড়িতে ভূত আছে। তো এই ঘটনা শুনে আরিফিন এটাকে খুব একটা গ্রাহ্য করতো না। সে এসএসসির পর থেকে শুনতেছে তার খালাতো ভাইয়ের কাছে যে তার চাচার বাড়িতে ভূত আছে, বিভিন্ন রকমের ঘটনা সে বলতো, এরকম এরকম ব্যাপার স্যাপার। তা আরিফিন মানে বিভিন্ন সময় শুনতো, ইন্টারেস্টও ফিল করতো। তো সে যখন এইচএসসি পরীক্ষা দেয়, তারপর তার মোটামুটি একটা সময় হয় হাতে। তো এর মাঝে আছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন, এগুলো নিয়েও কাজ করছে। তো এই সময় তার সাথে একদিন তার খালাতো ভাইয়ের কথা হয়। তো খালাতো ভাইকে সে বলে যে আমার তো ইচ্ছা ছিল যে এবার তোদের ওখানে বেড়াইতে যাওয়ার, এবং তোর চাচার বাড়ি না ভূত আছে ওইটাও দেখার। তো তখন তার খালাতো ভাই তাকে বলে যে ইয়েস, তুই আয়, এসে বেড়ায় ঘুরে যায়, আমি আর তুই মিলে চাচার বাসায় যাবো। তো আরিফিনের যতটুকু না ইচ্ছা ছিল, খালাতো ভাইয়ের এই বলাতে আর সে চাপাচাপি করাতে তার ইচ্ছাটা বেড়ে যায়। তো বাড়িতে তার মাকে বলে যে আমি কয়েকদিন ঘুরে আসি খালার বাড়ি। তো তার মা তারপর বলে আচ্ছা যা, তুই তো অনেক আগে গেছিস, তুই একা যেতে পারবি? বলে যে হ্যাঁ। আরিফিন ওখান থেকে রওনা দেয়। তার খালা বাড়ি হচ্ছে গ্রাম সাইডে। তো সে ওইরকম টাইম মতো ওইভাবে করে বাসে করে চলে যায়, গিয়ে খালার বাড়ির ওখানে নেমে সুন্দর রাস্তাঘাট, গ্রামের অসাধারণ, মানে একেবারে সুন্দর একটা ইট বিছানো পথ, এবং সেই রাস্তা দিয়ে ভ্যান গাড়িতে করে পৌঁছায় যায় খালা বাড়ি। খালা বাড়িটাও তার কাছে বেশ লাগে, বেশ পুরনো বাড়ি, খুব সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। তো ওখানে উঠে তার খালাও তাকে দেখে খুব অবাক, খুব আদর করে, কি অবস্থা, এতদিন পরে আসছে সেই। তো বেশ ভালোই কাটে দু একদিন কাটার পর সে এক সপ্তাহ সময় নিয়ে গেছে আরিফিন, এক সপ্তাহ পর ব্যাক করবে। তো খালাতো ভাই বলতেছে যে তার মাকে যে সে চাচার বাড়ি যাবে, চাপাচাপি। তার মা কেন জানি রাজি না, বলে যে না। সে আবার বলে আরিফিন নিয়ে যাবো। তার মা একদমই রাজি না। আর দুইজন একই বয়সী, একই সাথে পড়তো, মানে একই লেভেলে পড়াশোনা করতো আর কি। তার খালাতো ভাইও এইচএসসি দিছে। তো সে তার মাকে বলতেছে যে এরকম ফাঁকা সময় আমি একটু ঘোরাঘুরি করবো না, কি হয়েছে চাচার বাড়ি গেলে? আরিফিনের খালা তাকে বকা দিচ্ছে, বলছি না ওখানে যাওয়া যাবে না, তিনি অন্য আরেকজন আত্মীয়র কথা বলতে, তার বাড়িতে ঘুরে আসো। তো আরিফিনের কাজিন রাজি না, সে যাবে না, সে আরিফিনকে ওখানে যাবে। তো আরিফিন আর কথা বলতেছে না যে তার খালা আবার তার উপর রাগ করবে। তো সে চুপ করে আছে, সে এটা নিয়ে কোনো ইনসিস্ট করতেছে না। তো এক পর্যায়ে তার মানে খালাতো ভাই বাসার থেকে মানে বের হয়ে এসে তাকে সামনে নিয়ে গেছে, টেনে নিয়ে গল্প করতে বলছে যে আমরা যাবো, চল আজকেই যাবো, কোনো কথা নেই, আম্মা রাজি হয়নি, কি হয়েছে? তো আরিফিন বলে যে আন্টি রাগ করবে না, বলে কে আরে রাগ টাগ বাদ দে। তো বলে দুপুরের পরে আস্তে করে আরিফিনকে নিয়ে সে বের হয়ে যায়।
তো আরিফিন তার কাজিনকে এই বিষয়ে আর কিছু বলে না, সে চুপচাপ মানে হাঁটা দেয়। সে তার আন্টিকেও আর জিজ্ঞেস করে না, কারণ সে চিন্তা করছে যে তাকে যদি তার আন্টি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, সে বলবে যে রনি আমাকে বলছে আপনার কাছে জিজ্ঞেস করে মানে আসছে, এর জন্য আমি ওর সাথে গেছি, আমি তো জানি না, আমি তো এখানকার বুঝিও না। আরিফিনের মনে শখ আছে যে সে দেখতে চায় আর কি যে আসলে চাচার বাসাটা কেমন, অ্যাটলিস্ট ওই রাতটা তারা থাকবে ওইখানে। তো আরিফিনের কাজিন রনি তাকে নিয়ে রওনা দিয়ে বাসার থেকে বের হয়ে সে তো আরিফিন জিজ্ঞেস করতেছে যে আন্টিরে কিভাবে জানাবি, বলো ওখানে যেয়ে ফোন করব। তো এই বলে দুজনে যায়। তো যে সামনে ওখানে একটা মোড় আছে, ওখান থেকে ভ্যান নেয়, ভ্যানে করে উঠে তারা যেতে থাকে। তো দেখে যে ওই জায়গাটা আরো বেশি মানে মোটামুটি মানে একেবারে গ্রামের ভেতরে, ফসলের মাঠ টাট একেবারে চারপাশে ছেয়ে আসছে, খুব সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ অনেক। এর মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় ওই ইসে যে থামে আর কি একটা জায়গায়। তো দেখতেছে আরিফিন এখানে যে এই সামনে গিয়ে নিচে নেমে গেছে, ওই জায়গাতে একদম রাস্তা চলে গেছে, পায়ে চলা পথ। সেদিক দিয়ে দূরে দেখা যাচ্ছে একটু উঁচু একটা দোতলা বাড়ি, মানে ইসের একেবারে পাকা দোতলা বাড়ি। বাড়িটার চারপাশে গাছ টাছ ঘিরে রাখছে একদম, বাড়ি বেশ পুরনো বোঝা যাচ্ছে। তো তারা ওই ভ্যানালের বিদায় দিয়ে ওদিক থেকে হেঁটে হেঁটে ওই পায়ে চলা পথ দিয়ে চলে গেল ওই বাড়িতে। বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকলো, ঢুকে দেখা গেল যে সেই আরিফিনের কাজিন রনির ভালো ওইখানেই, সে মানে তার ওই চাচাতো ভাইদের নাম ধরে ডাকাডাকি শুরু করলো। তো দেখা গেল যে তার চাচাতো ভাই একজন আছে মিজান নামে, সে বেরোয়। তো তাকে দেখে খুব খুশি, রনি কি অবস্থা, তুই তো আসিস না এখানে, তোর তো আসতে দেয় না। তো রনি হাসতেছে, মানে ইঙ্গিত দিতেছে যাতে আরিফিন না শুনে, বলছে যে আমার খালাতো ভাই। হ্যাঁ, আরিফিনের সাথে পরিচয় করা যায়, তো আরিফিনও পরিচয় হয়। তো এই মিজান মানুষটা খুব হাসি খুশি টাইপের, সে বেশ মাইডিয়ার টাইপের লোক, এবং সে আরিফিনদের থেকে একটু সিনিয়র বয়সে, বাট সে খুব মানে তাদেরকে একদম খুব ওয়েলকাম করে নেয় আর কি। তো সে মিজান তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায় তার মাকে ডাকে এবং বলে দেখো রনি আসছে। তো দেখা যাচ্ছে রনির কাকি খুব খুশি, সে মানে তাদের সবাইকে খুব সুন্দরভাবে বরণ করলো। আরিফিনকে দেখে বললো যে কি পড়ো কি করো, যাই হোক একটা ভালো অবস্থা। আরিফিন প্রথম আসছে এখানে, তো আরিফিন একটু ইতস্তত বোধ করতেছে। তো যাই হোক তাদেরকে বসলো, খাওয়া দাওয়া করাইলো, এবং তখন জিজ্ঞেস করলো সেই রনির চাচি জিজ্ঞেস করলো যে তুমি তোমার আম্মুকে বলছো যে তুমি এখানে আসছো, তোমার আম্মু কিন্তু তোমাকে আসতে দিতে চায় না। তখন চুপ করে আসছে রনি। তো তার মা বলে না এটা ঠিক না, তুমি তোমার আম্মুকে জানো, আমি কল দিব। তখন বলে না না আমি কল দিতেছি, দাঁড়ান। তো যে রনি কল দেয় তার মাকে, বলে যে সে এখানে আসছে চাচার বাসায় এবং আরিফিনকে নিয়ে আসছে। আরিফিনের কিন্তু কোনো আসার ইচ্ছা ছিল না, সে জোর করে আনছে। তো রনির আম্মা বকাঝকা করে, বলে তুমি বিকালে চলে আসবো আজকে সেই। সে বলে না আজকে বিকালে আসবো না, আমি আজকে রাতটা থাকবো, কালকে আসবো। যাই হোক তার মা তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি হয়, হওয়ার পরে সে ফোন রাখে, বলে বাসায় জানাই দিছে। তো যাক খুব খুশি, রনিও খুব খুশি, আরিফিনও খুশি, নতুন জায়গায় আসছে এবং ভূতের বাড়ি। তো আরিফিন জিজ্ঞেস করে বসে মিজানকে যে আপনাদের বাসায় নাকি ভূত আছে। তো মিজান হাসে, এসে বলে কি যে আমাদের বাসায় অনেক মানে উদ্ভট জিনিস ঘটে, এই বাড়িতে কোনো ব্যাপার আছে, এটা আছে অনেক আগের থেকে। তো একটা সময় আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি ছিল, ওই পাশে আমাদের একটা ওই দেখছো ওই পাশে, হ্যাঁ ওই পাশে একটা আলাদা ফ্ল্যাটের মতো ছিল, ওইটা থেকে তখন চলে যায় মানে আমার বড় চাচা। তো যাওয়ার পরে এই জায়গাটা পুরাপুরি মানে মানে ফাঁকা থাকে। তো আমরা চেষ্টা করছিলাম কিছুদিন এখানে ভাড়া টাড়া দেওয়ার, স্কুলের হেডমাস্টার সাহেব কিছুদিন ছিলেনও, কিন্তু তারপর তিনি থাকতে পারলেন না। তো আরিফিন জিজ্ঞেস করছে কেন ভাই কি হয়েছে এখানে? কাছে উল্টাপাল্টা অনেক কিছু দেখে, অনেক রকম সমস্যা হয়, ভয় পায়, থাকে না। এখন কি ওটা খালি? বলে এখনো খালি, যাবা চলো বলে মিজান আরিফিনকে নিয়ে যায়, রনিও সাথে, তিনজন মিলে। তো মানে তখন আরিফিন ভাবতেছে যে এইসব কারণেই হয়তো রনিকে আসতে দেয় না তার আম্মু। যাই হোক তারপর মিজান তাদের দুজনকে নিয়ে ওখানে যায়, যে দেখে যে মানে তাদের যে মূল বাসাটা আসছে তার পাশে একটু ফাঁকা জায়গা, তারপর একটা গ্যারেজের মতো ওখানে চাইলে গাড়ি ঢুকায় রাখতে পারে। ওখানে যে পানির পাম্প টাম্প কি লাগানো, এরপর সিঁড়ি আছে, সিঁড়ির ওই পার দিয়ে ঘুরে একটা ছোট্ট করিডোর। ওই করিডোরে যখন ঢুকছে তখনই আরিফিনের কাছে কেমন জানে গা ছমছম ছমছম করতেছে, মনে হচ্ছে যে কিছু একটা আছে। হয়তো সে চিন্তা করছে যে জানে যে এখানে ভৌতিক ব্যাপার ঘটে এই কারণে, বাট তারপর তার কাছে ভয় লাগতেছে কেমন জানি। এবং ওখানে যে মূল দরজাটা খুলে ফেললো তালা, সেই মিজান খোলার পরে দরজা খুললো, ভিতরে কেমন একটা জানি ভাব, মানে ব্যবসা টাইপের গন্ধ, কেউ তো থাকে না, অন্যরকম। আর তখন বিকেল গড়ায় গেছে, বিকেলের আলো আসতেছে, এবং ঘরের মধ্যে ঢুকলো তিনজনে, ঢুকে দেখলো যে ধুলো পড়ে গেছে মেঝের মধ্যে, ওই পাশে জানলার মধ্যে মানে কাঁচ আছে কিন্তু মানে কেমন জানি। তো জানলাটা খুলে দিল মিজান, বাতাস ঢুকছে বাইরে থেকে, কিন্তু তারপরও এইখান থেকে তাকাইলে দেখা যায় যে ঘরের জানলা দিয়ে সামনে একটা এরকম মানে ফসলের মাঠের মতো, তারপর ওই পাশে গাছগাছালি উঁচু, অনেক গাছগাছালি মানে মানে একদম ভরা,
অন্যরকম। তো তখন জিজ্ঞেস করতেছে এখানে, মানে দেখে মানে আরিফিনের কাছে তো ভয় লাগতেছে। আরিফিন জিজ্ঞেস করতেছে রনি যে এখানে কি হয়, কি দেখছে, কারে এখানে মাস্টারের মেয়েকে আসর করছিল এবং ওই দেখা যায় ওই যে গ্রিল ধরে ঝুলে থাকতো, তারপর দেখা যায় ছাদের উপরে কান্দে, এরকম মানে অনেক ভয়ের ব্যাপার স্যাপার। রাতের বেলা মনে হয় বাথরুমে মানুষ আছে এরকম। তো শুনে আরিফিনে কেমন গাটা দিয়ে উঠছে, আর বাসাটার ভিতরে কেমন জানি তার কাছে কেন জানি মনে হচ্ছে তাদেরকে ওয়াচ করতেছে। আরিফিনের ভাল লাগতেছিল না, বেশ খানিকক্ষণ সে একটু এদিক ওদিক করে সে বললো মিজান ভাই চলেন যাই আমরা এখান থেকে। তো মিজান বললো আচ্ছা দেখছো ভয় লাগছে, বলে কি যে হ্যাঁ ভয় তো একটু লাগতেছে। তো মিজান হাসতেছে, বললো কি যে যে আসে সেই ভয় পায়, এখানে কেউ আর থাকতে পারে না। আসলে ওই মাস্টার সাহেবরা চলে যাওয়ার পরও আমরা দু একজন এরকম দিয়েছিলাম মানুষকে থাকতে, এখানে স্টুডেন্ট মানুষ যারা এই কলেজে পড়ে থাকতে পারে নাই। তো যাই হোক তারা ওখানে লক করে দেয়, লক করে দিয়ে বের হয়ে আসে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন নাকি ওই ঘরটা লক করতেছে মিজান, তখন কেন জানি মনে হয়েছে আরিফিনের কাছে, হয়তো মিজান ব্যাপারটাতে অভ্যস্ত, কিন্তু আরিফিনের কাছে কেন জানি মনে হয়েছে যে মিজান যখন দরজাটা মানে টান দিয়ে মানে লাগাই দিবে বাইরে থেকে লাগাবে, এসব মনে হয়েছে ভিতর থেকে কেউ জোরে ধাক্কা দিছে, আবার মানে ধাক্কা দিয়ে ওইটাকে লাগাইছে, এরকম মনে হয়েছে। তো সে বলতে যে আরিফিন বলে নাই যে আসলে আপনি কিরকম ফিল করছেন নাকি এটা এমনি, তো বলতে চার বলে নাই। যাই হোক চলে আসলো সে ঈদের বাসায়, মিজানদের বাসায়। সেখানে এসে তারা সন্ধ্যা হয়েছে, তখন তারা গল্প গুজব করতেছে টুকিটাকি, এটা সেটা বিভিন্ন বই নিয়ে আলাপ করতেছে, গল্পের বই নিয়ে নিজেদের ভিতরে। আরিফিনের একসময় একটু বোর লাগা শুরু করছে, কারণ কিছু করার নাই তো। আর এই তার খালার বাসার এখানে মোবাইলের নেটওয়ার্কও খুব কমে যায়, একদম এক দাগের মধ্যে নেমে যায় এরকম অবস্থা। তখনকার সিম ভেরিয়েন্ট সেট, তো করার তো কিছু নাই, তো চুপচাপ বসে থাকাই করার। সে একটা বই নিয়ে পড়ার চেষ্টা করলো আরিফিন অনেকক্ষণ, বই পড়ে একসময় তার কাছে সেটাও বোরিং লাগতেছে। তো এরপর তার ডাকলো রনিরা আসো আমরা ক্যারাম খেলি। কিছুক্ষণ ক্যারাম খেলতে খেলতে রাত হয়েছে। তারপর খাওয়া দাওয়া দিল তার চাচি, রনির চাচি। তো সেখানে বসে খাওয়া দাওয়া করে এখন গভীর রাত থাকতে দিছে। তো এই আরিফিন এবং রনিকে তারা থাকতে দিচ্ছে কর্নারের রুমে, তার পাশে মিজানের রুম। তাদের বাড়িতে অনেকগুলো রুম, অনেক জায়গায়, বড় বাসা। তো কর্নারের রুমটায় থাকতে দিচ্ছে দুজনকে, ওখানে গেস্ট রুম। তো রুমের মধ্যে ঢুকলো, তো তখন আরিফিন জিজ্ঞেস করতেছে রনিকে যে মিজান কি এখানে থাকবে না? বলে যে না উনি এখানে থাকবে না, মিজান ভাই ওই রুমে থাকবে। তো বলতেছে যে আমরা দুজন থাকলে ভয় পাবো না? বলে আরে তুই ভয় পাইতে আসছিস এখানে। আরিফিন বলে তুই ভয় পাইতে আসছিস না, তুই না ভয় দেখবি। আরিফিন বললেন যে হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, মিজান ভাই কোনো অসুবিধা হলে ডাক দিলে চলে আসবে, আমি থাক। তো দেখতেছে যে হ্যাঁ ঘরের মধ্যে দুইটা খাট আছে, অবশ্য ছোট সিঙ্গেল খাট, দুই পাশে। যাই হোক তারা রাত্রেবেলা শুরু দরজা লাগায় এবং যথারীতি রাত একটু মানে গভীর হইতেই দেখা গেল যে তারা গল্প করতেছে, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি থাকে না, মানে একটু যেগুলো পল্লী এলাকা ওইসব জায়গায় ইলেকট্রিসিটি থাকতো না ঠিক মতো। তো এই অন্ধকারের মধ্যে দুজন কত গল্প করবে। তো বলতেছে যে রনি বলতেছে যে এই ড্রয়ারের মধ্যে মোম আছে, মোম জ্বালাইলাম না, কারণ এখন তো আমরা ঘুমায় যাচ্ছি, খামাখা মোম জ্বালায় কি করবো। তো আরিফিন বলছে হ্যাঁ চাক লাগবে না মোম টোম জ্বালানো, ঘুমায় যাই। তো দুজনে একসময় কথা থেমে গেছে। তো রনি লাস্টে বলতেছে যে ঘুমাইলে যদি একটু ভয়টা লাগে, ওই যে কাঁথা আছে কাঁথাটা মাথার উপর দিয়ে নিস, তাহলে দেখবি আর ভয় লাগবে না। তা আরিফিন হাসতেছে মনে মনে যে এত কি ভয় পাই নাকি। তো এই চিন্তা করে সে শুয়ে আছে, অনেকক্ষণ শব্দ নাই। রনি মনে ঘুমায় গেছে, সে বুঝতেছে শব্দ নাই। তো আরিফিনের কাছে ঘুম আসতেছে না, তার কাছে মনে হচ্ছে কেমন জানি। আর এই জানালাগুলোর মধ্যে পাতলা, মানে পর্দাটা অনেক পাতলা, জানলাটা হচ্ছে কাঁচগুলো হচ্ছে ফ্রস্টেড, একটু ফুল টাইপের গ্লাস দেওয়া ছিল। তখনকার সময় লোহার দিয়ে তৈরি করতো জানলাগুলা, ফুল টাইপের গ্লাস করা, এবং সেটার জন্যই আলোটা এসে মানে ঢুকতেছে, কিন্তু মানে বেশ ভালোভাবে ঢুকতেছে না। পর্দাটা পাতলা দেয়া, ওই জন্য আটকা যাচ্ছে। কিন্তু নর্মাল যে একটা এখনকার যেমন থাই গ্লাস যেগুলো আছে, থাই অ্যালুমিনিয়ামের ফ্রেমের মধ্যে যে গ্লাসগুলো থাকে, সেগুলোতে কিন্তু আলো একটু মানে তুলনামূলক কম ঢোকে। তখনকার ওই গ্লাসগুলোতে আলো বেশি ঢুকতো। তো রুমের মধ্যে মোটামুটি ভালোই আলো আছে, মানে আকাশের রাতের আলোটা বেশ পর্দা গলে বেশ ভালোই আসতেছে রুমের ভিতরে। তো সে দেখতেছে যে রনির মাথার কাছে, রনির মাথা যেখানে বিছানার, তার থেকে একটু সামনেই হচ্ছে একটা জানালা, আর এই পাশে একটা, পাশাপাশি দুইটা জানালা আছে, দুইটা দিয়েই মোটামুটি ভালো আলো আসতেছে। আর এই পাশে যে আরিফিনের বিছানা, আরিফিন শুয়ে তাকায় দেখতে পাচ্ছে আলো এসে যে পর্দাগুলো হালকা যে নড়তেছে, এবং সেই জন্য ওই নিচে এসে পড়ছে এরকম। আর ইলেকট্রিসিটি তো নাই, বাতি জ্বালানোই ছিল, তখন তো অফ করা, বাতি নেই, অন্ধকার, কিন্তু ওই রাতের আলোটা এসে পড়তেছে। তো ওই আলো আধারই দেখতেছে আরিফিন বসে বসে। হঠাৎ
আরিফিনের মনে হলো যে জানলার মধ্যে কেউ এসে দাঁড়াইছে, মানে জানলার ওই পাশে, যেই পাশটায় মাথা দিছে রনি, তার পাশে যে জানলাটা মনে হলো যে মানে তার সোজাসুজি যে জানলাটা, সেটা মনে হলো কেউ দাঁড়াইছে জানলার ওই পাশে এসে। আরিফিন তখন একটা জিনিস চিন্তা করলো যে এই বাসায় ওঠার সময় দেখছি প্রায় 5টা ধাপ উঠতে হয় সিঁড়ি দিয়ে, উঁচু করা, তো বাইরেও তো নিচু, এবং ওই জানলা দিয়ে সে আগে দেখছে রুমে আসার পরে জানলার নিচের অংশটা বেশ নিচু আর কি, যেখানে ঘাসের মাটি আর কি, লনের মতো, সেই জায়গাটা বেশ নিচু। ওইখানে যে দাঁড়াইতো একটা মানুষকে জানলার মধ্যে আসতে হয়, সে যেভাবে মনে হচ্ছে ওই পাশে একটা শেপের মতো, তাহলে মানুষটাকে মিনিমাম 9 ফিটের মতো লম্বা হইতে হবে, 8-9 ফিট। এত উঁচা মানুষ কোত্থেকে আসবে ওই পাশে? তো একটু ভয় পেয়েছে আরিফিন, কারণ মানুষের মতো শেপ তো। আবার সে চিন্তা করছে এটা কি মানে নাকি, মানে মিজান ভয় দেখাইতেছে নাকি মিজান আর রনি দুই ভাই প্ল্যান করছে তাকে ভয় দেখাবে, কারণ রনির কথাবার্তা তার কাছে একটু অন্যরকম লাগছে। তো সে মনে মনে চিন্তা করলো যে আমাকে ভয় দেখাইতে চেষ্টা করলে তো লাভ নাই, আমার নিয়ে মজা নিয়েও লাভ নাই, তোমরা আমার ভয় দেখাইতে পারবা না, এইভাবে করে তো আসে না কিছু। সে এরকম চিন্তা করলো। তো চিন্তা করে সে আর কোনো কথা বলতেছে না, সে তাকাইতেছে জানলার কাছে। মনে হচ্ছে যে কোনো একটা মানুষের মতো কেউ একজন ওখানে দাঁড়ায় আছে, এরকম মনে হচ্ছে। আলো আটকায়, আলোর তদ্রুক আটকা পড়ে গেছে, একটা শেপটা বোঝা যায়। তো সে আর কোনো কথা না বলে সে চুপচাপ শুয়ে আছে। তো একটু পরে সে শুয়ে থাকতে থাকতেই তার মনে হলো যে তার একটু জল বিয়োগ করতে হবে, এর প্রেশার লাগলো। এর মাঝে কিন্তু সে শুনতেছে যে রনি মানে ঘড়ঘড় করতেছে, মানে একটা নাক ডাকার মতো, ঘুমায় গেলে ক্লান্তিতে যেরকম হয় সেরকম করতেছে। সে চিন্তা করলো যে রনিকে আর ডাকবো না, আমি দেখি উঠে সে বিছনা থেকে উঠে যেখানে বলছে মোম রাখা আছে ওখানে সে হাত এলো টেবিলে, উঠে দেখলো যে হ্যাঁ মোমবাতি আছে, ওখানে ম্যাচও আছে। সে মোম আর ম্যাচ নিয়ে সে জ্বালানোর চেষ্টা করলো টেবিলের উপরে। তো 2-3টা কাঠি ওয়েস্ট হওয়ার পরেই জ্বললো, কাঠি জ্বলে উঠছে, ঘরের মধ্যে একটু আলো হয়েছে। সে মোমটা জ্বালাইলো, মোমটা উঁচা করে ধরে বুঝতেছে যে তখনও রনি বেশ ঘুমে। জানলার দিকে তাকাইলো, মনে হলো যে ওই যে ইটা নাই আর, ওই যে শেপের মতো ছিল যে মনে হয়েছিল যে মানুষ দাঁড়া আছে, এটা নাই। তো সে আস্তে করে দরজাটা খুললো। তো খুলে সে আগেই দেখছে যে বাথরুমটা কোন দিকে। বাথরুমটা হচ্ছে বাঁ দিকে, ওই দিক থেকে তার যে রুম থেকে বেরোয় বাঁ দিকে। এবং তারপরে কিন্তু বাথরুম থেকে বের হয়েই সামনে হচ্ছে তাদের এখানে একটা গেট। এই গেটের মাথায়, ও গেটটা হচ্ছে কি সিঁড়িতে ওঠার গেট, মানে উপরে ছাদের উপর ওঠা যায় সিঁড়ির গেটে। এবং এটা একটা লোহার কেচি গেট আর কি, লোহা দিয়ে বানানো, গ্রিল দিয়ে বানানো। আর তারপরে হলো মিজানের রুম, আর তারপরে হলো বাথরুম ওদিকে। তো সে হেঁটে বাথরুমের দিক গেছে। বাথরুমে যে সে ভয় লাগতেছিল, মানে রনির বুকের মধ্যে ধুকধুক করতেছিল বাথরুমে, করিডোরটাই ভয় লাগতেছে, অন্ধকার। বিশেষ করে ছাদের ওই গ্রিলের দরজা দিয়ে যখন সে আসছে তখন তার ভয় লাগছে। আবার কিউরিয়াসিটি হইতেছিল যে ছাদে যাবে নাকি, কেননা বাইরে অনেক আলো দেখছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে মোম নিয়ে চলে গেল বাথরুমের কাছে। তো বুক ধুকধুক করতেছে, বাথরুমের সুইচটা দিল, দেখা যায় কারেন্ট তো নাই, তো ঢুকে গেছে বাথরুমে। তো বাথরুমে মোমের আলোতে সে ব্যবহার করে সে বের হয়ে এসে আবার করিডোরে আসলো। তো করিডোরে এসে হেঁটে যখন নাকি সে মিজানের রুম ক্রস করে দিকে যাচ্ছে, উপর থেকে মনে হলো কে কথা বলতেছে ছাদের মধ্যে, এবং কণ্ঠটা হচ্ছে মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে দুজন কথা বলতেছে। তো খুব কিউরিয়াস হলো আরিফিনের, খুব কিউরিয়াসিটি লাগলো যে মানে ব্যাপারটা কি। সে খুব কিউরিয়াস হলো যে ঘটনাটা কি। সে আস্তে করে গ্রিলের দিক দিয়ে মানে কান পাতলো, মনে হচ্ছে কথা বলতেছে, আবার হাসতেছে হালকা হালকা, এরকম একটা শব্দ। তো বুঝলো যে ছেলে মেয়ে এখানে কে থাকে, এখানে তো এরকম কাউরে দেখি নাই, আমরা যখন খাবার দাবার খাইছি তখনও নাই, এই বাসায় পাশে ভাড়াটিও নাই, কে ভূত তো হবে না, এখানে কি মানে তাদের ওখানে আশেপাশের বাসা থেকে কেউ আসছে, ছাদের উপর উঠছে, এগুলো চিন্তা করতেছে আরিফিন। চিন্তা করলো রনিরে উঠাই তারপর নিয়ে আসি। তারপর চিন্তা করলো আর রনিরে উঠানোর কি দরকার, আমি একটু দেখি না উপরে কি আছে, বা কেউ তো হইতে পারে, ভূত তো এইভাবে কথা বলবে না। এই চিন্তা করতে করতে সে আস্তে করে ওই গ্রিলটা ধরে আস্তে করে খুললো। তো খুলতে যে একটু হালকা শব্দ হয়েছে, কুঁচকাঁচ, মানে এটা যেহেতু লোহার তারপর ওটাকে চাপায় রাখলো। সে আস্তে করে চাপায় রেখে সে মোম নিয়ে আস্তে করে সিঁড়িতে পা রাখছে। সিঁড়িতে যখন পা রাখছে তখন কিন্তু তার মোমটা এরকম দোলা শুরু করছে, মানে বাতাস আছে। আস্তে আস্তে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে, সিঁড়ির প্রথম ল্যান্ডিংয়ে গেছে। এই সিঁড়ি কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে, এর পরেরটা সে দেখতেছে যে ওটার উপর প্লাস্টার নাই, মানে রুক্ষ সিঁড়ি। তারপরও সেটা ধরে আস্তে 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 করে উঠলো সে, উপরে টিনের চাল দেয়া সিঁড়ি ঘরের উপরে। আস্তে আস্তে হেঁটে হেঁটে একেবারে সিঁড়ির দরজার কাছে আসলো। এতক্ষণ কিন্তু আবার সে কোনো সাউন্ড পায়নি, কথাবার্তার কোনো সাউন্ড নাই, কিন্তু যখন সিঁড়ির কাছে আসছে তার মনে হলো আবার কথাবার্তার সাউন্ড শুনতেছে, একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতেছে। তো সে আস্তে করে ছাদের দরজাটাকে এরকম ঠেলা দিল, দেখলো যে ছাদের দরজার আটকায় যাচ্ছে। কি হলো যে একটা শেকল দিয়ে আটকানো এরকম। তো শেকলটাকে আস্তে করে খুললো,
তখন ওই হালকা শব্দ হয়েছে এই ছাদের, মানে টিনের ফ্রেম, কাঠের ফ্রেমে টিনের দরজা আর কি। তো দরজাটাকে আস্তে করে ঠেলা দিল, ক্যাচ ক্যাচ করে শব্দ হইলো। মানে সে বললো এই যে মারছে, মানে যে এখানে ছিল সে শব্দ পাবে। তো সে ছাদের মধ্যে উঠলো, তখনই দমকা বাতাসে তার মানে বাতাস যে বইতেছে, বাতাসে তার হাতের যে মোমবাতি নিভে গেছে। কিন্তু আকাশের আলো আছে, যথেষ্ট জ্যোৎস্নার আলো এবং বাতাস, বেশ বাতাস। তো ছাদে এসে সে হঠাৎ করে কারা কথা বলতেছিল, কেউ নাই, পুরো ছাদ ফাঁকা এদিকে। চিন্তা করলো পেছনের দিকে আছে নাকি। তো সে গেটটাকে আস্তেই করে চাপাই দিয়ে, তার কাছে বেশ ভালো লাগতেছে, কিন্তু ছাদের আলোতে বেশ সুন্দর ছড়ায় পড়ছে। তো পেছনের দিকে যেও দেখতেছে যে কেউ নাই। একটা এরকম নারকেল গাছ এদিক দিয়ে বাঁকায় গেছে, ডালটা একদম দেয়ালের সাথে, ছাদের দেয়ালের সাথে লাগানো। তখন যে সে কিছুক্ষণ দাঁড়াইলো, দূরের ওই ক্ষেত দেখা যাচ্ছে, ফসলের ক্ষেত, খুব সুন্দর লাগতেছে। তো চিন্তা করলো বাহ, আমি এর আগে রনিরে নিয়ে ছাদে আসিনি কেন, ছাদে এসে অনেকক্ষণ বসলে তো ভালো লাগতো। তারপর সে ঘুরে এই পাশে আসছে ছাদের আরেকটু এই সাইডে, এসে দেখতেছে ওই যে পাশের যে তাদের অংশটা যেখানে নিয়ে গেছিল, যে বাড়ির ছাদটা আর কি, বলছিল যে এই বাড়িতে ভূত আছে আর কি, তারা যেখানে ওই বাড়ির ছাদের, ওই বাড়ি একই বাড়ি কিন্তু এই ছাদের এখানে একটু ফাঁকা, মানে হেঁটে যেতে হয় ওইদিকে। তো ওই জায়গায় আবার 2-3টা সিঁড়ি নামতে হয়, 2-3টা সিঁড়ির মতো আছে, নামতে হয়, কয়েকটা ফুলের টব দেয়া। তো ওইখানে হেঁটে আসলো সে, হেঁটে এসে দেখতেছে ওই ছাদের মধ্যে, মানে পাশের ছাদের মধ্যে মনে হইতেছে কি একজন বসে আছে। তো অনেকটা দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে বসে আছে। তো সে অবাক হলো যে মেয়ে বসে আছে মানে। তখন তার মনে হইতেছে যে আসলে তো এমন হইতে পারে যে এই বাড়িতে হয়তো কোনো আছে, মানে মানে কোনো ফ্যামিলি আছে যেটার কথা তারা বলে নাই আমাকে, রনিয়ারই আজ এর আমার ভয় দেখানোর চেষ্টা করছে। তো সে আর একটু ভালো মতো দেখার চেষ্টা করলো। তো ভালো মতো দেখার চেষ্টা করে সে বুঝতেছে যে একটা মেয়ে মানুষ মনে হচ্ছে, তার হাতে একটা পুতুলের মতো, একটা পুতুল আছে না বাচ্চাদের পুতুল, সেরকম একটা পুতুল ধরে সে মনে পুতুলটাকে নিয়ে কিছু করতেছে, মানে চুল টুল ঠিক করতেছে এরকম পুতুলের। চিন্তা করলে এত রাত্রে, এখন কয়টা বাজবে, 1টা-1.5টা বাজে, তো হাতে তো ঘড়ি টড়ি নাই। কিন্তু 1টা-1.5টার সময় এরকম ছাদের কর্নারে বসে, পাশে কতগুলো গাছ, এবং ওই জায়গাটাও মানে ও তার কাজিন বলছে, রনি বলছে যে ভৌতিক জায়গাটার মধ্যে, সেইখানে বসে এরকম কাজকে করতেছে। তো এই চিন্তা করতে করতে সে, মানে চিন্তা করতে করতে একটু এগোইছে, আরো একটা এগিয়ে গেছে, এবং সে দেখতে পাচ্ছে যে এরকম, মানে পুরো বুঝতেছে যে একটা মেয়ে মানুষ, বয়স হবে কত, তাদের বয়সই বা তার থেকে একটু বড় হবে এরকম। তো সে বলতে চাইছিল যে হ্যালো বা হাই বা কিছু একটা বলতে চাইছিল, এই সময় দেখলো যে মহিলাটা তার, মানে মনে হয়েছে তার উপস্থিতি পেয়ে তার দিকে ঘুরছে, ঘুরে এই যে দেয়ালে যে বসেছিল মেয়েটা, মানে সে যে মনে হইতেছিল দেখে স্কার্ট পরা মনে হইতেছিল যে তার বয়সী বা কিছু। এখন কিন্তু বয়সটা বোঝা যাচ্ছে না, তার দিকে ঘুরছে, সে দেখতেছে চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকারে, চেহারাটা অন্ধকার। তারপর সে যে দাঁড়াইলো, দেয়ালে বসেছিল পুতুলটা নিয়ে, উঠে দাঁড়াইলো, দেখে মনে হচ্ছে মেয়েটার হাইট মিনিমাম 6 ফিটের মতো হবে। তার দিকে তাকায় আছে কিছুক্ষণ, তারপর খুব অবাক কাণ্ড যেটা করলো, যে এটা দেখে আসলে আরিফিনের বুকটা কেঁপে উঠলো। মেয়েটা অনায়াসে দেয়ালের উপর দিয়ে ওই পাশে বেয়ে নেমে গেল পুতুলটা নিয়ে, মানে খুবই অবাক করা ভাবে। মানে এই ছাদটা তো উঁচু, যে বলছে নিচে কতগুলো স্টেপ দিয়ে উঠতে হয়, ওই যে এই ছাদ পর্যন্ত আসতে গেলে মিনিমাম 14 ফিট হবে, এরকম 14-15 ফিট। এই 15 ফিট উঁচু দেয়াল নেমে কই গেল, এর খুব আশ্চর্য। এবং কোনো মেয়ে এত রাতের বেলা এরকম ছাদে বেয়ে, দেয়াল বেয়ে উঠবে, এবং চেহারা দেখা যাচ্ছে না, চেহারাটা অন্ধকার, বেয়ে নেমে গেল। আরিফিনের সারা শরীর একদম হিম হয়ে গেছে ভয়ে। সে চিন্তা করলে কি দেখলাম, মনে হচ্ছে ঝিম ঝিম করতেছে তার সারা শরীর, এবং ছাদটা খা খা করতেছে, কেউ নাই আর। সে তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিল, ঘুরে হাঁটা দিয়ে সোজা যে যে টিনের দরজা খুলে পারে গেল, যে দরজা লাগালো, তার শরীরটা মনে হচ্ছে ঝিম ধরে গেছে। আরিফিন আস্তে করে ওই সিঁড়ি বেয়ে নেমে গ্রিলের দরজাটা লাগাই দিল, গ্রিলের দরজাটা লাগায় ঘরে চলে আসলো, মানে তারা যে ঘরে থাকে ওখানে এসে দরজাটা লাগাইছে, ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগাইছে। তখন তার কাছে মনে হচ্ছে জানলার পাশে কেউ দাঁড়ানো, মানে ওই জানলাটার ওই পাশে কেউ দাঁড়ায় আছে, ওই যে সেই সময় যে প্রথম দেখছিল সেরকম। তো এইবার আরিফিনের তো একটা সাহস এসে বাইরে, সে কি দেখবে, সে জানে যে গ্লাস তো ফ্রস্টেড, মানে এই বাইরে দিয়ে তো কিছু মানে বোঝা যাচ্ছে না ওরকম, মানে ফুল করা কেমন ঠিক মতো দেখা যায় না। ওই ভালো মতন চোখ কাছে নিলে ওই পাশে বাইরে একটু আবছাভাবে বোঝা যায় এরকম। তো সে কি করলো, আস্তে আস্তে হেঁটে জানলার কাছে গেল, আস্তে আস্তে হেঁটে জানলার কাছে গেল, যে দেখতেছে জানলার পর্দাটা একটু ফাঁক করে, সামান্য ফাঁক করে দেখতেছে, মনে হচ্ছে কেউ একজন দাঁড়ায় আছে জানলার মধ্যে, 2 হাত যেরকম ধরা। তো সে বুঝলো যে তাকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে কেউ, মানে কে ওই পাশে। তার মাথায় খুব ইন্টারেস্ট হইলো, সে এই পাশে জানলাটা হালকা করে খুলছে, মানে ওই যে জানলার যে এরকম হুকের মতো ছিল হালকা করে উঠাই দিয়ে সে দেখতে গেছে মাথাটা একটু ফাঁক করে, মানে মাথাটা কাত করে দেখার চেষ্টা করছে, জানলা হালকা ফাঁক করে।
তো হালকা ফাঁক সে করতে পারছে শব্দ ছাড়াই। সে তাকায় দেখতেছে ওই পাশে ওই যে মেয়েটাকে দাঁড়ান দেখছে, ওই মেয়েটাই মানে একটা সাদা এরকম গেঞ্জির মতো পরা গায়ে, বড় বড় টি শার্ট পরে থাকলে যেরকম, কিন্তু তার শরীর বোঝা যাচ্ছে, নিচের অংশটা বোঝা যাচ্ছে না যে কত লম্বা, স্কার্টের মতো কত লম্বা নিচের অংশটা মানে বোঝাই যাচ্ছে না, কেন ভালো মতো তাকাইতে হবে তাহলে। কিন্তু মাথার দিকে তাকায় আরিফিনের মাথাটা ঘুরে উঠলো, কারণ মনে হলো যে মাথাটা যে তার দিকে তাকাইছে মনে হচ্ছে খুব সুনিপুণ ভাবে মুখের দিক থেকে কেউ হলো করে ফেলছে, মানে খুলে নিয়ে গেছে, মুখের এখানে কিচ্ছু নাই, মুখ জায়গাটা পুরো অন্ধকার একটা জায়গা, মুখের মধ্যে কিচ্ছু নাই। আরিফিন ভয়ের চোটে জানলাটা জোরে টান দিয়ে লাগায়, সে লাফ দিয়ে যে তার বিছনার মধ্যে পড়ছে, হুড়মুড় শব্দ হয়েছে। এই শব্দে রনি লাফ দিয়ে উঠছে, কি সেটা কি হয়েছে, এই কে কে কি হয়েছে। তো রনির তখন মনে হলো যে সে তো মানে রনিরও হয়তো তখন সেন্স ছিল না, সে মনে বুঝলো যে তার সে তো খালার বাসা, সে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠছে, কারেন্ট কিন্তু তখনও নাই। সে আরিফিনে বলছে কি হয়েছে, এই তুই শব্দ করছিস নাকি? তো আরিফিন বলে যে হ্যাঁ। বলে কি হয়েছে? কয় ভূত দেখছি। ভূত দেখছি মানে ওর কি জানি দেখছি জানলার কাছে। তো তারা তখন দুজনে জানলার দিকে তাকায় থাকে, কিচ্ছু নাই। তো তখন রনি উঠে এসে বলে যে আমি তোর পাশে শুইতেছি, টিসু ঘুমা ঘুমা, তুই কিছু দেখছিস, তুই ভয় পাইছিস, কি ব্যাপার? তো আরিফিন আর রাতে ভয় এগুলো কিছু বলে নাই, দেখলো যে রনি তার পাশে এসে শুয়েছে, কিন্তু রনি ঘুমায় গেছে সাথে সাথে। আবার আরিফিন শুয়ে থেকে আরিফিনের কাছে মনে হওয়া শুরু হলো একটু পর থেকে যে তাদের যে দরজার সামনে দিয়ে কেউ হাঁটতেছে, পায়চারি করতেছে। একদম সে স্পষ্ট বলতেছে দরজার সামনে দিয়ে কেউ পায়চারি করতেছে, এবং পা যে ফ্লোরের মধ্যে খালি পা ফেলে গেলে যেরকম দপর দপর করে একটা শব্দ হয়, খালি পায়ে যদি কেউ জোরে হাঁটে, পায়ের হিল জোরে ফেলে যায় যেরকম দপ দপ করে একটা শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে পুরা। সে বুঝতে পারছে যে দরজার সামনে দিয়ে কে হাঁটতেছে, সে স্পষ্ট বুঝতেছে যে মানে দরজার সামনে দিয়ে কেউ হেঁটে একবার এই পারে যায় একবার ওই পারে আসে, একদম শব্দ পাচ্ছে সে দপ 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 করে। তো সে আর কোনো কথা বললো না, কতক্ষণ সে নার্ভ এরকম তার টাইট হয়েছিল, সে একসময় ঘুমায় গেছে। যাই হোক, তার ঘুম ভাঙছে সকালবেলা, তাকে উঠাইছে হচ্ছে রনি, ধাক্কা দিয়ে দেয়, এই বেটা ওঠ ওঠ, সকাল হয়েছে, এখন চাচি ডাকবে নাস্তা খেতে। আরিফুন কিছুক্ষণ তাকায় থেকে এদিক ওদিক তাকায়, চোখ কচলে, তারপর বলছে রাতে তো ভয় পাইছি। বলছে কি হয়েছে? তুই তোর এখান থেকে আমি বিছানায় উঠে পরে এখানে শুলাম, তুই কি হয়েছে? তো তখন আরিফিন বলে যে এরকম এরকম দেখছি। তো অবাক হয়ে গেল রনি। রনি বললো তোর তো সাহস কম না, তুই ছাদে গেছিস আবার দেখতে? আরে বেটা, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত বেটা তোরে, তুই কি জন্য গেছিস ওখানে? মাথা খারাপ নাকি তোর? এই সে আর জানলা খুলতে কে বলছে তোরে? তো বললো, এই তো দেখালো যে রনি খুব সিরিয়াস হয়ে গেছে। তো যাই হোক, তারপরও তাকে বললো তুই ফ্রেশ হয়ে আয়। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে বেরোলো, বেরোয় তারা খাওয়া দাওয়া করলো। পরে মিজানকে বলতেছে যে রনি, যে আরে ও কত বড় বোকা জানেন, এই এই ঘটনা ঘটছে। তো মিজান বললো যে তোমার উচিত হয়নি, ছাদে যাওয়া উচিত হয়নি, তোমার উচিত ছিল চুপচাপ শুয়ে পড়া, কে কথা বলে না বলে দেখার দরকার ছিল না। আর জানলা দিয়ে ওইটা অনেকেই দেখছে, তোমার তো আমি ফার্স্টে বলি নাই যে পরে তুমি যদি দেখো, তুমি মাথায় ঢুকে থাকে একটা ছবি তোমার, আমি যদি বলি তাহলে তোমার মাথায় ঢুকে থাকবে এরকম। তো আমি এর জন্য তোমাকে বলি নাই কে কি দেখে এখানে। তো ওইটাকে অনেকেই দেখে আমাদের বাসায় আসলে এরকম, আর বিশেষ করে এরকম রাত বিরাতে অনেকে দেখে এদিকে। তো বললো, তারপর আরিফিন বললো যে বাসার সামনে এই যে আপনার ঘরের সামনে হাঁটার শব্দ পেয়েছি, বলে এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো একদিন মিজান বলতেছে যে একদিন আমার বাসায় আমার মানে আমি শুয়েছিলাম, আমার ওখানে সোফার মধ্যে মনে রাত্রেবেলা আমি দেখি কি জানি বসে আছে একটা অবয়ব। একটু পরে আমি যে লাইট জ্বালবো, আলো আধারে একটু শুয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে আমি বসে রয়েছি ওই সোফার মধ্যে। তো এবার বুঝে দেখো কি অবস্থা। তো তখন আরিফিন বলে যে আপনারা কি বন্ধ টন্ধ করান না বাসায়? আসছে অনেক হুজুর বন্ধ করছে, বলছে এটার মধ্যে অনেক জাদু টোনা করে রাখছে মানুষ, আরো অনেক কিছু লাগবে। তা আমার বাবা আবার এইসব ব্যাপারে খুব একটা না, সে একটু অন্যরকম চিন্তা ভাবনা করতো, তো সে বিশ্বাসী না খুব একটা। আমার বাবা এর জন্য এটার প্রতি আর খুব একটা করে না। তো আমাদের আর এরকম ক্ষতি হয় নাই, বাট এরকম দেখি টুকিটাকি। তো যাই হোক, আরিফিন ওখান থেকে পরে চলে আসে, এবং রনির আম্মা নাকি বাসা আসে রনিরে সিরিয়াস বকাঝকা করে কেন গেছে এবং আরিফিনকে কেন নিছে। কারণ আরিফিন তার বোনের ছেলে এবং তার মানে মায়া খুব আরিফিনের প্রতি। তো যাই হোক, এই ছিল ঘটনা আরিফিনের শেয়ার করা। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সিলেটের একটি ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঘটনাটির সময়কাল 2005 সালের দিকে, এবং যার সঙ্গে ঘটেছিল উনি সিলেটের শ্রীমঙ্গলের একটি চা বাগানে কাজ করতেন, চা বাগানের মালির দায়িত্বে ছিলেন উনি। তো ওনার নাম ছিল আব্দুস সবুর মিয়া। তো আব্দুস সবুর মিয়া ওনার যে কাজটি ছিল সেটা হচ্ছে যে মানে
বিকাল থেকে মানে এমনিতে উনি সবসময় একটু দেখাশোনা করতেন এবং স্পেশালি সন্ধ্যার পরে ওনার ছুটি হয়ে যেত। তো তখন উনি যেটা করতেন সেটা হলো ওনাদের চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, উনি সেখানে থাকতেন। তো যথারীতি এভাবেই ওনার দিন চলছিল। হঠাৎ একদিন, ওই সময়টা ছিল আবার শীতকাল এবং ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যা 6টা থেকে। এখন গরমকালে সন্ধ্যা 6টা কিন্তু তখনও সন্ধ্যা নামে না, কিন্তু শীতকালে কিন্তু আমরা দেখি মোটামুটি 5:30টার মধ্যেই অনেক সময় মাগরিবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায়, তখন বেশ রাত হয়ে যায় 6টার সময়। তো উনি একদিন শীতকালে প্রচণ্ড কুয়াশা পড়েছে আবার সেদিন। তো ওই দিন উনি ওনার চা বাগানের ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে সেখানে ফিরছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যারা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেট যাওয়ার সময় স্পেশালি শ্রীমঙ্গলের কাছাকাছি জায়গায় যেখানে অনেক চা বাগান দেখা যায়, আমরা দেখি যে রেল লাইনের দুধারে অনেক চা বাগান রয়েছে এবং বাংলাদেশের মানে খ্যাতনামা অনেক মানে চা কোম্পানির চা বাগানগুলো সেখানে রয়েছে। তো উনি ওরকমই একটা খ্যাতনামা চা কোম্পানির চা বাগানে চাকরি করতেন। তো ওই সময়ে উনি একদিন ওনার ডিউটি শেষ করে ওনার মানে থাকার জায়গাতে ফিরে আসছিলেন। তো থাকার জায়গাতে আসতে হলে ওনাকে রেল লাইনটা পার হয়ে আসতে হতো। তো রেল লাইনটা পার হয়ে উনি যখন আসছিলেন, হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপর ফেলেছেন পার হওয়ার জন্য, হঠাৎ করে উনি দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে এবং রেল লাইনের মোটামুটি মানে লোহার দুই পাশেও পড়ে রয়েছে। তখন উনি এটি দেখে খুব ভয় পেয়ে যান। ওনার আশেপাশে তো কোনো লোক ছিল না, উনি একা ছিলেন। তখন উনি চিৎকার করতে করতে ওনার থাকার জায়গা প্রায় 0.5 কিলোমিটার দূরে ওইখান থেকে ছিল, উনি ওইখানে চলে যান। ওখানে উপস্থিত যারা অন্য লোক যারা ছিল তাদেরকে সব ঘটনাটি খুলে বলেন এবং তাদেরকে উনি সাথে করে নিয়ে আসেন। সাথে করে নিয়ে আসার পরে অদ্ভুত ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না এবং ডেড বডি তো দূরের কথা, কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না। তখন ওনারা যেটা করেন যে আব্দুস সবুর মিয়া যে জায়গাটি দেখিয়েছিলেন সেই জায়গা ছাড়াও মোটামুটি এপাশ ওপাশ প্রায় 0.5 কিলোমিটার রেল লাইনের ওনারা ঘুরে আসেন, কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস ওনারা দেখতে পান না, যে কোনো লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন, কোনো রক্তের চিহ্ন ওনারা পান না। তখন সবাই সবুর মিয়াকে বলে যে এখান দিয়ে ট্রেন তো গিয়েছে সেই দুপুরের দিকে, যদি কেউ লোক মারা যেত তাহলে অন্য লোকের নজরে তো পড়তো, আর ঢাকা বা চিটাগাং থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে, সুতরাং এখানে কোনো মানে মানুষ কাটা পড়েনি, তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। তখন সবুর মিয়া চিন্তা করে আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি 3টা বা 4টার দিকে গিয়েছে বিকাল, তো ওই সময় যদি কোনো লাশ কাটা পড়তো তাহলে ওই সময় তো অনেক মানুষ সেদিক দিয়ে গিয়েছে, তারা তো দেখতে পেত, সুতরাং এটা হয়তো বা তার মনের ভুল হতে পারে। এই চিন্তা করে সবার সাথে উনি আবার ওনার থাকার জায়গায় চলে যান। এই ঘটনার সপ্তাহ 2 পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করেন। তো এবার দেখেন যে এবার আর একটি লাশ না, এবার মনে হচ্ছে 2-3টি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। এটি দেখে উনি তখন নিশ্চিত হন আসলে কি উনি ঠিক দেখছেন, এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে ওখানে একটা পুরুষের মানে মাথা পড়ে আছে, একটা মহিলার মাথা পড়ে আছে এবং একটি 15 থেকে 18 বছর বয়সী কোনো একটা বাচ্চা ছেলের মাথা পড়ে আছে এবং তাদের দেহের বিভিন্ন ছিন্ন ভিন্ন অংশ সেখানে পড়ে আছে। তো উনি খেয়াল করলেন যে এরা ট্রেনেই কাটা পড়েছে। তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান এবং ওনার যে থাকার জায়গা সেখান থেকে লোকজন নিয়ে আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার এবার এসেও ওখানে কাউকে দেখা যায় না। তো এই বারবার ওই যে উনি একটা ভুল জিনিস দেখছেন, এটা দেখার ফলে ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব ভৎসনা করেন যে তুমি এরকম ভুল দেখছো, নিশ্চয়ই তোমার কোনো অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি এই জিনিসগুলো ভুল দেখছো। তো এরকম তো কেউ মারা যায় নাই, ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনের আসা যাওয়ার সময় তো একই রকম, 3টা-4টার দিকে ট্রেন চলে গেছে, যদি কেউ কাটা পড়তো তাহলে তো এটা নিয়ে অনেক হইচই পড়ে যেত। তো উনি চিন্তা করেন যে আসলেই তো তাই, কারণ আজকে এসেও কিছু পাওয়া গেল না, অথচ আমি কিছুক্ষণ আগেই দেখে গেলাম কি বিভৎস কিছু লাশ, কিন্তু আজকে এসেও কিছু পাওয়া গেল না। তখন উনি চিন্তা করেন আসলে ওনার কোনো সমস্যা হয়েছে, বা উনি খুব ভীত হন আর কি। এবং ভীত হয়ে উনি যেটা করেন সেটা হলো উনি পরের দিন চাকরিটা ছেড়ে দেন। উনি চাকরি ছেড়ে দিয়ে
উনি সিলেটের আম্বরখানা নামক যে জায়গাটা আছে একদম সিলেট মেইন শহরে, এই আম্বরখানা থেকে একটু সাইডেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে এবং ওই সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে ওই মাজার সংলগ্ন। তো উনি ওই একটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসাবে চাকরি নেন এবং ওখানে বেশ উনি স্বাভাবিকভাবেই উনি ওনার মানে কাজ করছিলেন। তো ওখানে কাজ করার 2 থেকে 3 মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করা শুরু করেন। সেটা হলো যে উনি যে জায়গাটা থাকতেন সেটা হলো সিলেটের টিলাগড় নামক একটি জায়গা রয়েছে। ওই টিলাগড়ের ওখানে উনি একটি টিন শেড বাসা, ছোট্ট একটি টিন শেড বাসা ভাড়া করে নিয়ে থাকতেন। উনি একা ছিলেন, উনি তখনও বিয়ে করেননি। তো উনি ওই বাসাতে থাকতেন। তো উনি রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুমে যখন উনি যান তখন ওয়াশরুমে গিয়ে উনি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে পড়ে যান। এতে করে কি হয়, ওনার ওই বাসার আশেপাশে যে সমস্ত বাসা ছিল সেখানকার লোকজন ওনার এই প্রচণ্ড চিৎকারটা শুনতে পান এবং তারা ওখানে চলে আসেন, দেখে যে উনি ওয়াশরুমের ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং উনি জ্ঞান ফেরার পরে যখন জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল, তখন উনি বলেন যে উনি যখন রাতের বেলা ওয়াশরুমের যেই দরজাটি যখনই খুলেছেন উনি দেখেন ওয়াশরুমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন অবস্থায়। এবং ছিন্ন ভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল, কারণ উনি এর আগে ছিন্ন ভিন্ন লাশ দেখেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাশের যে মাথাটি ছিল সেটি আব্দুস সবির মিয়ার দিকে তাকিয়েছিল এবং শুধু তাকিয়েছিল তা কিন্তু নয়, সে আমরা যেমন চোখের পলক ফেলি এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখেই উনি বেসিক্যালি প্রচন্ড ভয় পান এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন সবাই তাকে মানে মোটামুটি যতটুকু সুস্থ করার দরকার ওই সময় তাকে সুস্থ করার চেষ্টা করেন এবং এই ঘটনা সেম ঘটনা আরও কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন। তো এইভাবে চলতে থাকলে মানে উনি এক রকমের উন্মাদের মতো হয়ে যান যে না, এভাবে চলতে পারে না, একই বিষয় আমি কেন বারবার দেখছি, এরকম ঘটনা কেন আমার সাথে ঘটছে। উনি এর কোনো সমাধান বা এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে না, আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ওনার বাড়ি ছিল আবার হবিগঞ্জে একটি গ্রামে ছিল। তো উনি হবিগঞ্জে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে উনি কাজের সাথে লিপ্ত হন এবং ওনারা আবার 51টি পরিবার ছিলেন, অনেকগুলো দেখা যাচ্ছে যে শরিক যারা যেটা বলে আর কি, শরিক ঘর পাশাপাশি ছিল এরকম আর কি। তো উনি একটি ঘরে থাকতেন আর কি। তো প্রথম দিকে মাসখানেক উনি বাসায় বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করেন এবং ওনার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল ইতোপূর্বে যে চা বাগানে বা পরবর্তীতে সিলেট শহরে আসার পরে, তো এই ধরনের বিষয়গুলো উনি পরিবারের কাউকে বলেননি। কিন্তু বাসায় যখন উনি ফিরে আসার মাসখানেক পর একটি নতুন সমস্যা উনি ফেস করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন উনি ফিল করছিলেন যে ওনার দরজার বাইরে কে বা কারা মানে হাঁটাহাঁটির শব্দ। তো উনি চিন্তা করেন যে হাঁটাহাঁটির শব্দ এটা হয়তো বা কোনো লোক যাচ্ছে। তো প্রথম দিকে রাতের বিশেষ করে রাত 1টা বা 2টোর দিকে উনি হাঁটাহাঁটির শব্দ শুনতেন। তো এটি আসলে উনি অতটা গুরুত্ব দিতেন না। তো গুরুত্ব না দিয়ে উনি চিন্তা করতেন হয়তো বা লোকজন এমনি হেঁটে যাচ্ছে, উনি এতটুকুই শুধু চিন্তা করতেন। কিন্তু চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা, আমি একটু দেখি। তো উনি ওই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ উনি পাচ্ছিলেন তখন উনি হঠাৎ করে জানালা খোলেন। জানালা খুলে যে দৃশ্যটা উনি দেখতে পান আসলে এটা মানে কখন উনি এটা আসলে সহ্য করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। উনি দেখেন যে বেশ 4-5 জন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল কারোরই মাথা ছিল না, যে মাথাবিহীন মানুষ, স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে। তখন জানালা যখন উনি খুলেছিলেন তখন ওই দৃশ্য দেখার পর হঠাৎ করে যেটা হলো, ওই মাথাবিহীন যে 3-4 জন মানুষের অবয়ব ছিল তারা একটু তার দিকে ঘুরে দাঁড়ালো এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথে আব্দুস সবুর মিয়া উনি জানালা বন্ধ করে দেন এবং প্রচন্ড ভয় পান এবং চিৎকার করতে থাকেন। তো চিৎকার করলে পারে ওনার যেই অন্যান্য পাশে ওনার যে ঘরগুলো ছিল ওনার আত্মীয় স্বজনদের তারা সেখান থেকে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন ওই সব ঘটনাটা খুলে বলেন।
তখন বাড়ির সদস্যরা বলেন যে এটা তোমার মনের ভুল, আসলে এরকম কোনো ঘটনা তুমি দেখো নাই, যে জাস্ট এমনি মনের ভুল। তখন ওই রাত্রে ওনার সঙ্গে আর একজন লোক থাকেন ওনার ঘরেই, যাতে করে আবার ভয় না পান। তো এরপরে সপ্তাহখানেক আর কোনো সমস্যা নেই। এরপরে হঠাৎ করে একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার ঘরের যে জানালাটা কাঠের জানালা। আমরা জানি যে গ্রামের বাসা বাড়ির যে জানালাগুলো ম্যাক্সিমাম সব কাঠের হয় আর কি, অধিকাংশ কাঠের হয়। তো রাতের বেলা ওনার জানালার উপরে আমরা যেমন যদি আমরা 5 আঙ্গুল দিয়ে যদি কোথাও আঘাত করি, মানে 5 আঙ্গুল মানে হাতের পাঞ্জা দিয়ে যদি কোথাও অনেক সময় দরজার উপরে আমরা শব্দ করি, তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে, কাঠের জানালার উপরে এরকম থপ থপ করে শব্দ করছে, মানে জানালা খোলার জন্য বলছে। তখন উনি প্রথমে চিন্তা করেন হয়তো বা পরিচিত কেউ, উনি ভিতর থেকে বলেন যে কে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, উনি জানালা খোলেন না। তো এরকম প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছিল এবং উনি পরিবারের সঙ্গে শেয়ার করেন ঘটনাটা। তো অদ্ভুত ব্যাপার হলো, পরিবারের সদস্যরা কিন্তু এই টাইপের জানালার কোনো শব্দ ওনাদের কানে আসতো না, এবং না আসাটাই স্বাভাবিক, যেহেতু প্রত্যেকটা ঘর সামান্য একটু একটু দূরে অবস্থিত, হয়তো বা ছোট শব্দের আওয়াজটা অত জোরে না, যার কারণে তারাও শুনতেন না। তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো, এরপরে একদম ওনার ঘরের যেই দরজা, সদর দরজা, এই দরজায় এরকম শব্দ হতো যে দরজাটা খোলার জন্য মানে শব্দ করছে বাইরে থেকে, যে ভিতর থেকে যেন দরজাটা খোলা হয়। তো উনি কিছুতেই খুলতেন না, এবং যখনই এরপরে যখন দরজায় শব্দ হওয়া শুরু হলো, প্রচন্ড জন্য চিৎকার চেঁচামেচি করতেন। যখনই লোকজন চলে আসতো, বাইরে থেকে লোকজনের আওয়াজ শুনতো, তখনই দরজা খুলে দিতেন এবং বাইরে কোনো লোকজন দেখা যেত না। মানে দেখা যেত না বলতে যে যারা শব্দ করেছে একটু আগে বাইরে, বা কে বা কারা শব্দ করেছে, এরকম কাউকে কেউ দেখতেন না। তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল, তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, তাকে যারা প্যারানর্মাল ট্রিটমেন্ট করেন তাদের কাছে নিয়ে যান। তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাকে খুব দুষ্টু কিছু জিন আসর করেছে, যার কারণে তাকে এইভাবে ভয় দেখাচ্ছে। তখন ওই সমস্ত লোকজনও তাকে এই বিষয় থেকে যাতে যেন উনি সুস্থ হয়ে ওঠেন চেষ্টা করেন, কিন্তু আসলে চেষ্টায় কোনো লাভ হয় না, বরং আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। উনি শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে, উনি রোগাক্রান্ত হয়ে যেতে থাকেন, আস্তে আস্তে খুব শুকিয়ে যেতে থাকেন। এর ভিতরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে উনি মানে যে বিছানায় ঘুমাতেন, এখন উনি মানে বিছানায় শোয়ার সাথে সাথে উনি ফিল করতেন ঠিক মধ্যরাত্রে যখন ওই জানালায় যখন শব্দ করে বা দরজায় শব্দ করে, তখন উনি যে বিছানায় শুয়ে থাকতে, সেই বিছানাটাও না ভাইব্রেট করে ওঠে, মানে কেঁপে ওঠে। এই নতুন সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার বিছানাটাও কেঁপে ওঠা শুরু করে। তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাইরের থেকে লোক আসে। তো তখন যেটা হয়, উনি আর মানে এত ভয় পেয়ে যান, উনি ঘরের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান, উনি আর দরজা খুলতে পারেননি। বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে আসে লোকজন, তখন তাকে আবার একটু মানে সেন্স ফিরে আনার চেষ্টা করে। এবং উনি তখন দেখলেন যে না, অনেক চেষ্টা করে যখন উনি কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, তখন উনি চিন্তা করেন যে আমি কারো কাছে আর যাবো না, আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে যাবো সুস্থ হওয়ার জন্য। এই জন্য উনি যেটা করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, তাহাজ্জুদের নামাজও উনি রেগুলার পড়তেন। এবং রেগুলার নামাজের সময়, স্পেশালি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ, আমার এই সমস্যাকে দূর করে দাও, আমার এই অসুবিধাটাকে দূর করে দাও। তো এরকম মাসখানেক উনি যখন আল্লাহ তাআলার দরবারে করেন, এই মাসখানেকের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। একদিন উনি রাতের বেলা স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে। তো স্বপ্নে দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া, দুটো ঘোড়া দেখছেন উনি। এবং সাদা ঘোড়াটা মানে কালো ঘোড়াকে অ্যাটাক করে বসে, মানে আক্রমণ করে বসে, এবং কালো ঘোড়াটা খুব শক্তিশালী, সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশায়ী করে ফেলছে প্রায়। কিন্তু শেষ দিকে যুদ্ধ করতে করতে দুটি ঘোড়া যখন যুদ্ধ করছিল, একটি সময় সাদা ঘোড়া কালো ঘোড়ার উপর চড়াও হয়ে বসে এবং কালো ঘোড়াটিকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটা উনি ভালো একজন আলেমের সাথে শেয়ার করেন, এবং সেই আলেম বলেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সমস্যাটাকে দূর করে দিয়েছেন। এবং সত্যি রাসেল ভাই, যে এই স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এই টাইপের,
এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ, কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই দুষ্টু জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না। তবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। এখনও উনি যেটা করেন সেটা হলো ওই সিলেটের আম্বরখানাতে একটি রেস্টুরেন্টে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, এখনও উনি আছেন। এই ঘটনাটি আমার সিলেটের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, ও আবার সম্প্রতি নিউ ইয়র্কে চলে গিয়েছে, তো নিউ ইয়র্ক থেকে আমাকে এই ঘটনাটি ও শেয়ার করেছে, যেহেতু ওর বাড়ি সিলেটে। এই ঘটনাটি আসলে ওই কালেক্ট করে আমাকে দিয়েছিল। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতে যে ঘটনাটা শেয়ার করছি সেটা জাহিদ ভাইয়ের ঘটনা। তো ঘটনাটা জাহিদ ভাইয়ের পারিবারিক এক দূর সম্পর্কের আত্মীয়, তার নাম নুরি। তো প্রায় 6 বছর আগের ঘটনা। নুরির স্বামীর নাম লিটন। লিটনের দাদা দেশ বিভাগের আগে ভারতের দিল্লিতে বসবাস করতেন, এখন সেখানে কাপড়ের ব্যবসা করতেন। তো লিটনের দাদা 2 বিয়ে করেছিলেন। তো তার প্রথম স্ত্রী ছিল ভারতীয়, তার নাম ছিল সায়রা বানু। তারা বেশ ভালোই ছিলেন সেখানে। বিয়ের পরের বছর তাদের একটা পুত্র সন্তান জন্ম হয়। একদিন পাশের এক কুয়ো থেকে পানি তুলতে গিয়ে ভুলক্রমে সায়রা বানুর কোল থেকে 2-3 মাস বয়সী সন্তান কুয়োর পানিতে পড়ে মারা যায়। তিনি একাই ছিলেন তখন কুয়ো পারে। তো তিনি বাড়িতে এসে প্রতিবেশীদের সাহায্য নিয়ে তার শিশু সন্তানকে উদ্ধার করে মৃত অবস্থায় পরে উদ্ধার করেন। লিটনের বাবা হাট থেকে বাড়ি ফিরে আসেন এবং এসে দেখতে পান তার প্রথম সন্তান মারা গেছে। এমন ঘটনায় তারা দুজন ভেঙে পড়েন। তাদের প্রতিবেশীরা তাদের বলে, ওই কুয়োর পানি তো কেন তুলতে গেলেন আপনারা? তো দেখেন না আপনারা পানি নদী থেকে আমরা নিয়ে আসি, ওই কুয়োর পানি তো পচা। তো যাই হোক, এরপর থেকে সায়রা বানুর মধ্যে একটা পরিবর্তন আসা শুরু করে। তিনি রোজ রাতে ঘুমের ঘরে হাঁটাচলা করতেন। তখনকার আমলে এত ডাক্তারি ব্যাপার স্যাপার ছিল না, তাই লিটনের দাদাও তিনি এত গুরুত্ব দিতেন না। সায়রা বানু এভাবেই রাতে হেঁটে হেঁটে সেই কুয়োর কাছে চলে যেতেন। পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় বিড়বিড় করতেন। লিটনের দাদা হাটের দিন সকালে চলে যেতেন, রাতে ফিরতেন। এর মধ্যে সায়রা বানু অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিল। মাথার চুল এলোমেলো থাকতো এবং একসময় তিনি সন্তান সম্ভবা হন। তিনি তখন সবসময় বিড়বিড় করতে থাকতেন। পরে তিনি লিটনের বাবাকে জন্ম দেন। তো লিটনের বাবার বয়স যখন 1 মাস, তখন একদিন রাতে লিটনের দাদার ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান তার ঘরে তার স্ত্রী এবং সন্তান নেই। তিনি মনে করলেন ওই ঘুমের ঘরে কি হেঁটে কোথাও চলে গেল কিনা, তাই তিনি হারিকেন নিয়ে বেরিয়ে পড়েন তাদের খুঁজতে। কিছুক্ষণ খোঁজার পর দূরে সেই কুয়োর কাছে তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। তিনি সেখানে যান। যত কাছে এগোচ্ছিলেন ততই তিনি মন্দিরা বাজানোর শব্দ পাচ্ছিলেন। তিনি সেই আগুনের খুব কাছে এসে দেখতে পান এক নারকীয় দৃশ্য। তার স্ত্রী এক ভয়াবহ রূপে আবর্তিত, চেহারায় বিভিন্ন রং মেখে কালো এক শাড়ি পরে আত্মা কাঁপিয়ে দেওয়া কণ্ঠে কিছু একটা বলতে বলতে সেই কুয়োকে প্রদক্ষিণ করছিল এবং নাচছিল। তার চুলগুলো দাঁড়িয়েছিল তখন ওই মুহূর্তে। এরপর তিনি দেখতে পান তার স্ত্রী তার 2 সন্তানকে বলি দিতে শূন্যে তুলে ধরেছে। কিছু একটা বিড়বিড় করতে করতে সেই নারকীয় রূপে তিনি নাচতে শুরু করলেন। তখন লিটনের দাদা অনেক সাহস করে তার বাচ্চাকে তার স্ত্রীর হাত থেকে জোর করে নিয়ে যান এবং চিৎকার করতে করতে তার সন্তানকে বাড়ি ফিরে নিয়ে আসেন এবং প্রতিবেশীদের জাগিয়ে তোলেন এবং সবকিছু বলেন। তো প্রতিবেশীরা লাঠিসোঁটা নেয় এবং নিয়ে ওই কুয়োর কাছে যায়। সায়রা বানুকে খুঁজে পায় না, কিন্তু সেখানে তখন আগুন জ্বলছিল এবং কুয়োর ভেতর থেকে কান্না হাসির শব্দ ভেসে আসছিল। সেখানে মাটিতে মানুষের মাথার হাড় সহ আরো অনেক কিছু পাওয়া যায়, যা ডাইনি তন্ত্রে ব্যবহৃত হয়। সেদিনের পর থেকে সায়রা বানু খোঁজ পাওয়া যায় নাই। পরে দেশ বিভাগের সময় লিটনের দাদা বাংলাদেশে চলে আসে এবং দ্বিতীয় বিয়ে করেন। তখন লিটনের দাদার দ্বিতীয় স্ত্রীর নাম মনোয়ারা খাতুন। তিনি বেশ কয়েকবার সন্তান সম্ভবা হন, কিন্তু কোনো কারণে 3-4 মাস পর পর তার গর্ভপাত হয়ে যেত। তিনি বলতেন যখনই পেটে বাচ্চা আসে তখন থেকে তিনি রাতে স্বপ্ন দেখতেন ঘন জঙ্গলে ঘেরা একটা কুয়া। সেই কুয়াতে কাঠের পাত্র ফেলে পানি তুলছেন একজন মহিলা, যার চুলগুলো পা পর্যন্ত ছেয়ে আছে। তিনি সব সময় সেই স্বপ্নের কথা লিটনের দাদাকে বলতেন, কিন্তু লিটনের দাদা এড়িয়ে যেতেন ব্যাপারটা। তিনি তখনও পূর্বের ঘটনাগুলো তার দ্বিতীয় স্ত্রীকে বলেননি। একে একে যখন 4 বার ওনার গর্ভপাত হয়ে যায় এবং উনি অসুস্থ হয়ে পড়েন, তখন লিটনের দাদা তার দ্বিতীয় স্ত্রীর সমস্যাগুলোর কথা খুলে বলেন। তো লিটনের দাদা পরে ওঝা এনে ওনাকে ঝাড়ফুঁক করেন এবং সনাতনী আয়ুর্বেদ চিকিৎসা শুরু করতে থাকেন। তো কিছু ফল না পাওয়ার পরে তিনি একজন মৌলবীর কাছে যান এবং সবকিছু শুনে সেই মৌলবী তাদের বলেন সায়রা বানু ডাইনি তন্ত্র সাধনা করত
এবং সেই নিজেই তোমার প্রথম সন্তানকে বলি দিয়েছে। সে বেঁচে থাকবে যতদিন, ততদিন সে তোমার ক্ষতি চালিয়ে যাবে। এরপর মৌলভী সাহেব ঝাড়ফুঁক চালিয়ে যেতে থাকলেন। একটা সময় মনোহরা খাতুন সুস্থ হয়ে যান, পরে 2টি সন্তান জন্ম দেন। কিন্তু পরবর্তীকালে ওনাদের বংশের সবারই সন্তান জন্মের সময় মানসিক সমস্যা হতো। যখনই তারা সন্তান ধারণ করেন তার 5-6 বার পর থেকে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যেত। তারা বিড়বিড় করতেন, কথা বলতেন বিড়বিড় করে, লোহার পেরেক গিলে ফেলতেন, ঘুমের মধ্যে হাঁটা চলাফেরা করতেন, কখনো বের হয়ে যেতেন, আজব এক ভাষায় কথা বলতেন। ধাতব পদার্থের তৈরি জিনিসপত্র হাতে পেলে তা দিয়ে তাল মিলিয়ে একটা সুর তৈরি করে নাচতেন, ঠিক যেমনটা সায়রা বানো করেছিলেন। যেহেতু লিটনের দাদার দ্বিতীয় স্ত্রী এবং আত্মীয় স্বজনরা অবগত ছিলেন, তাই তারা সেই সময় ঝাড়ফুঁক করাতেন, যাতে করে ডাইনির প্রভাব বেশি না পড়তে পারে তাদের উপরে। কিন্তু সন্তান জন্মের পর তারা একদম সুস্থ হয়ে যেতেন। তাদের মনেও পড়তো না তারা আগে কি করেছে। এভাবেই চলে আসছিল এখন পর্যন্ত। লিটনের জন্মের সময় একই রকমের সমস্যার মুখোমুখি হন তারা। 2010 সালে নুরির বিয়ে হয় লিটনের সাথে। বেশ ভালোই ছিল ওদের সংসার। নুরির ছবি আঁকার শখ ছিল অনেক। গ্রামে বিয়ে হলেও লিটনের চাকরির সুবাদে নুরি ঢাকায় থাকতো এবং তার ছোট বোনকে নিয়ে থাকতো। তো নুরি যে ছবিগুলো আঁকতো তা সে ফ্রেমে বাঁধিয়ে রাখতো। একদিন রাতে নুরির ঘুম আসছিল না, তাই সে বিছানা থেকে উঠে সে বারান্দায় যায়। ঢাকা শহরের স্ট্রিট ল্যাম্পগুলা আর কিছু পারুক আর না পারুক মাঝে মাঝে ভুতুরে কিছু পরিবেশ সৃষ্টি করতে পারে। বারবার আলো কাট অফ হচ্ছিল এবং সেই আলোতে সে আঁকি ঝুঁকি করছিল স্কেচবুকে। একসময় সে দেখলো সে একটা ছবি এঁকে ফেলেছে। টেবিলের নিচে গ্লাস ভেঙে পড়ে আছে। নুরি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে এবং সেই সময় বিদ্যুৎ চলে যায়। নুরি বের হওয়ার সময় দেখে বারান্দা থেকে একটা ছায়ার মতো কিছু সরে যেতে। ও গুরুত্ব না দিয়ে শুয়ে পড়ে। সকালে সে ঘুম থেকে উঠে দেখে টেবিলের নিচে গ্লাস ভেঙে পড়ে আছে। ওর মনে হলো ঠিক এমন কিছু হুবহু সে দেখেছিল কোথাও। আর তখন ওর মনে পড়ে রাতে ও এমন একটা ছবি এঁকেছিল। ব্যাপারটাও স্বাভাবিকভাবে মেনে নেয়। এভাবেই চলছিল বেশ কিছুদিন। রাতে নিয়ম করে 1-2 দিন পর পর ওর ঘুম ভেঙে যেত, আর যেটা সে মনে আসতো সেই বারান্দায় বসে আঁকতো এবং 1-2 দিন পর ঠিক একই হুবহু সেই জিনিসটাই দেখতো যেটা সে ছবি এঁকেছিল। সে চাইলে অন্য কিছু আঁকতে পারতো না, আর ধীরে ধীরে কেমন মন মরা হয়ে যেতে লাগলো। তো লিটন ভাবলো অনেকদিন যাবৎ গ্রাম থেকে এসছে, তার মনটা খারাপ, তাই নুরিকে নিয়ে সে গ্রামে যায় ঘুরতে। বেশ কয়েকদিন ভালোভাবে চলছিল। একদিন নুরি স্বপ্নে দেখতে পায় একটা কুয়াটার পাশে জঙ্গলে ঘেরা। একজন মহিলা কুয়াটার পানির পাত্র ফেলে পানি তুলছে। এই স্বপ্ন সে প্রায় সময় দেখত এবং সে হুবহু সেই দৃশ্যটা স্কেচে আঁকে। নুরি ঢাকায় ফিরে আসে। একদিন রাতে ওর ঘুমটা ভেঙে যায়। একটা গন্ধ নুরি পেতে থাকে, কোনো কিছু পচার গন্ধ। নুরি বুঝতে পারে বারান্দা থেকে গন্ধটা আসছে। নুরি সেখানে যায় কিন্তু কোনো উৎস খুঁজে পায় না গন্ধের। নুরি আগে ঢুকে দেখতে পায় ঘর ভর্তি জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। এত জোনাকি পোকা সে আগে কখনোই দেখতে পায়নি। তাই সে লিটনকে জাগিয়ে তোলে। ততক্ষণে সব জোনাকি পোকা গায়েব হয়ে গেছে। এর কিছুদিন পর রাতে সেই নিয়ম করে ঘুম ভাঙে। লিটন মূলত জানতো না তখন তাদের বংশের সমস্যার ব্যাপারে। একদিন লিটন রাতে ঘুম থেকে উঠে দেখতে পায় নুরি ঘুমের ঘরে হাঁটা চলা করছে। প্রথমে সে ভয় পেল, পরে বুঝতে পারে নুরিকে ডাকতে থাকে। নুরি অনবরত মূল দরজার সাথে তখন ধাক্কা খেয়েই যাচ্ছিল। লিটন নুরিকে ধরতেই নুরির দাঁড়ানো অবস্থায় জেগে যায়। সেদিন আর কিছু হয় নাই। একদিন পর নুরি সেই কুয়ার ছবি আঁকানোর স্কেচটা বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে দেয়। রাতে নুরির ঘুম ভেঙে যাবে একটা ডাক শুনে, নুরি, ও নুরি, ঠিক এরকম। নুরি উঠে খোঁজাখুঁজি করে, সেই ডাকের উৎস খুঁজে পাচ্ছিল না। তখন দেয়ালের দিকে ওর চোখ পড়ে এবং সেই কুয়াটার ছবির উপরে। ওর মনে হতে থাকে যে দেয়ালে জুড়ে সমস্ত ছবি জীবন্ত হয়ে গেছে। একটু ভয়ও করতে শুরু করে। নুরি স্পষ্ট বুঝতে পারে ছবির সেই কুয়া থেকে ডাকটা ভেসে আসছে। অনেকটা ভয়ের সাথে নুরি তখন সেই ছবিটার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই একটা হাত ওর গলা চেপে ধরে। নুরি স্পষ্টভাবে দেখতে পায় মাথায় কালো কাপড় পরা এক বুড়ির চেহারা। চামড়াগুলো শুকিয়ে গেছে, চোখ কোটরের ভেতরে চলে গিয়েছে। সেইভাবেই গলা চেপে রাখা অবস্থায় সেই বুড়ির মুখ থেকে একটা ছোট্ট সাপ বের হয়ে নুরির মুখের ভেতরে ঢুকে যায়। সে গলা টিপে রাখা হাতের কাছ থেকেই মুক্ত হয়ে নুরি চিৎকার দিতে শুরু করে। লিটন জেগে ওঠে এবং এমন পরিস্থিতিতে কি করবে সে বুঝে উঠতে পারছিল না। নুরির ভয়ের সাথে কান্না করতে করতে ওর মুখ থেকে সাপ ঢুকে গেছে বলেই সে বেহুশ হয়ে যায়। এই কথা শুনে লিটনের রাতে কোনো হাসপাতালে নুরিকে নিয়ে যান। পরদিন টেস্ট করে জানা গেল পেটে কোনো সাপ পাওয়া যায়নি, কিন্তু জানা গেল নুরি প্রেগনেন্ট। ডাক্তার বলেছিলেন প্রেগনেন্সির সময় অনেকেই অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়, তো এই ওষুধগুলো দিচ্ছি, ওষুধগুলো নিয়ে নেন। তো নুরি লিটনকে সবকিছু খুলে বলে। এদিকে যেহেতু সবাই জেনে গেছে নুরি প্রেগনেন্ট আর নুরির সাথে সমস্যা হতে পারে, তাই লিটনের দাদি মনোয়ারা ঢাকায় এসে পড়ে।
তিনি সাথে করে অনেকগুলো তাবিজ এবং বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসেন। দাদি তখন নুরির ঘরে যান এবং দেয়ালে টাঙানো সেই কুয়ার ছবি দেখতে পান এবং দেখার পর তার বুক ধক করে ওঠে, কারণ তিনি নিজেই এমন হুবহু কুয়া দেখতেন যখন তিনি সন্তান সম্ভবা হতেন। তিনি দোয়া পড়তে পড়তে সেই ছবিটা নামিয়ে ফেলেন, আগুনে পুড়িয়ে দেন এবং তাদের বাড়িতে আর অন্যান্য প্রবীণ আত্মীয়দের বলেন নুরির উপরে সায়রা বানুর নজর পড়ে গেছে। তিনি তাদের বলে দেন যেই মৌলভী ওনার উপর থেকে ডাইনির ছায়া সরিয়ে দিয়েছিলেন সেই মৌলভীর ছেলের কাছে যেন এখনই চলে যে নুরির কথা বলে ফেলা হয়। তো লিটনের দাদি আতঙ্কে ভুগতে শুরু করলেন নুরিকে নিয়ে। নুরি বাসায় ফিরলে নুরির কাছ থেকে সব কথা শুনলেন। সেদিন রাতে লিটনের দাদি ওয়াশরুমে পড়ে যে আহত হয়, তাকে পাশের এক ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তার মাথার পেছনে অনেকগুলো সেলাই দিতে হয়। দাদি কাঁদছিলেন। তিনি সবাইকে খুলে বলেন রাতের ঘটনা। তিনি নামাজ পড়তে উঠেছিলেন। ওয়াশরুমে তিনি ঢোকার পর বিদ্যুৎ চলে যায়। তিনি বের হতে যাবেন, ঠিক এমন সময় তিনি শুনতে পান কর্কশ কণ্ঠে, মণি, কোথায় যাইতেছ? অনেক দিন পর তোমার দেখা পাইলুম। দাদি তার পেছন থেকে এমন কথায় শুনে দ্রুত বের হয়ে যেতে চাইলেন। ঠিক তখন পিছন থেকে তার ঘাড় ধরে ফেলে দেয়ালে ঢেসে ধরে সেই ডাইনিটা। দাদি অস্পষ্ট দেখছিলেন যে কালো বেশধারী সেই সায়রা বানো তার গলা চেপে রেখেছে। আর তখন তিনি শুনতে পাচ্ছিলেন সেই ডাইনি তাকে বলছে নুরির একটা ছেলে হবে, আর সেই ছেলেটা 21 দিনের সায়রা বানো নিয়ে যাবে। এটা বলেই সেই ডাইনিটা দাদির মাথা ধরে বেশ কয়েকবার দেয়ালে আঘাত করে ফেলে দিয়ে চলে যায়। সবাই খুব চিন্তিত হয়ে যায়, কারণ তাদের বংশে এই সমস্যাটা রয়ে গেছে। তো দাদির এক আত্মীয় সেই মৌলভীর সাথে দেখা করেন, যার বাবা মনোয়ারা খাতুনকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করেছিলেন। সেই মৌলভীর ছেলে কিছু তাবিজ জমজমের পানি দিয়ে দেন। তিনি বলে দেন কিছুদিনের মধ্যেই ঢাকায় চলে আসবেন তিনি এবং নুরিকে সে ঝাড়ফুঁক করবেন। কিন্তু একদিন রাতে নুরিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নুরি ঘর থেকে বের হয়ে গেলে গেট খোলা পাওয়া যেত, কিন্তু তেমন আলামত পাওয়া যাচ্ছিল না যে সে বের হয়ে গেছে। প্রায় 4 দিন নুরিকে অনেক খোঁজাখুঁজি করার পর নুরিকে পাওয়া যায় চাঁপাই নবাবগঞ্জ জেলার এক গ্রামে, এবং সেখান থেকে যোগাযোগ করার পর তাকে উদ্ধার করা হয়। নুরি বাড়ি ফেরার পর সবাই ওকে জিজ্ঞাসা করে কিভাবে সে দেশের আরেক প্রান্তে চলে গেল। নুরি বলতে শুরু করে রাতে ওর ঘুম ভাঙে আর ও দেখতে পায় ঘরের পাশে চেয়ারে বসে আছে কালো কাপড় শরীরে জড়ানো একজন বুড়ো মহিলা, আর ওদিকে পিঠ দিয়ে বসে আছে। ও দেখতে পায় উঠে যে ওই মহিলার সামনে একটা মোম জ্বালানো এবং ফ্লোরে একটা বাচ্চার ছবি আঁকা। সেই বুড়ো মহিলা নাকি ওকে বলে, ও বেটি, আমার বাচ্চাটা খুব কষ্ট পাইয়া মারা গেছিন, তোমার বাচ্চাটা আমালে দিবাই দিও। তো বলেছে যে তার বাচ্চাটা খুব কষ্ট পেয়ে মারা গেছে, তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দিও আর কি, এইটা সেই ভাষায় বলেছে। তো নুরি ভয়ে বুঝতে পারেনি কি বলছে সেই বুড়িটা। নুরি লিটনকে ডাকতে যাবে, ঠিক তখনই সেই বুড়ি নুরিকে খামচি দিয়ে ধরে ফেলে এবং নুরি দেখে সেই বুড়িটা কান এবং চোখে ঘা, সেই ঘাতে মাছি ভন ভন করছে এবং পচা গলা কিছু বেয়ে বেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ছে। সেই বুড়ির গাল থেকে এক ধরনের পোকা বের হচ্ছে। এরপর ওর আর কিছু মনে ছিল না। ঘুম ভেঙে গেলে সে নিজেকে আবিষ্কার করে সেই কুয়ার কাছে, যেখানে সায়রা বানু তার প্রথম সন্তানকে ফেলে দিয়ে মেরে ফেলেছিল এবং দ্বিতীয়বার লিটনের দাদাকে মেরে ফেলতে চেয়েছিল। নুরি দেখতে পায় দূর থেকে কোলে শিশু সন্তান নিয়ে একজন মহিলা হাতে মাটির পাত্র নিয়ে সেই কুয়োর দিকে এগিয়ে আসছে। সেই কুয়ো থেকে পানি তুলতে দড়ি লাগানো পাত্রটি ফেলে। তো পাত্রটা পানিতে পড়ার পর শব্দ নুরি পেয়েছিল। নুরি শুনতে পায় সেই কুয়োর ভেতর থেকে কেউ একটা মহিলার সাথে কথা বলছে। সেই কথা শুনতে শুনতে সেই মহিলার চেহারা পাল্টে যেতে থাকে। তার ঠোঁটের কোণে, চোখে, আচরণে একটা শয়তানি প্রভাব ফুটে ওঠে। সে নিজের কোলের শিশুকে 2 হাতে তুলে নিয়ে বিড়বিড় করতে করতে একটা জিনিস বলতে থাকে এবং বলতে বলতে বেশ কয়েকবার সেই কুয়োকে প্রদক্ষিণ করে হঠাৎ ছুঁড়ে ফেলে দেয় সেই বাচ্চাটাকে কুয়োর ভেতর। এটা দেখে নুরি চিৎকার দেয়। সেই নারী নুরির দিকে তাকায়। সেই নারী নুরিকে ধরে ফেলে। পরে নুরির শরীরে অনেকগুলো খামচি দেয় এবং টেনে হিচড়ে সেই কুয়োর মধ্যে নুরিকে ফেলে দেয়। কুয়োতে পানি ছিল না। নুরি কুয়োর মধ্যে একটা গর্ত দেখতে পায় এবং সেখান থেকে শব্দ ভেসে আসছিল। তো ভয়ে নুরি কাঁদতে শুরু করে দেয় এবং বৃথা চেষ্টা করে সেই কুয়োর থেকে নেমে যাওয়ার পর দেয়ালে বেয়ে ওঠার চেষ্টা করতে থাকে। একটা লাঠি নুরি খুঁজে পায় সেই কুয়োর ভেতর। সেই বড় গর্তের ভেতর থেকে হালকা আলো আসছিল। অনেক সাহস করে উপায় না পেয়ে নুরি সেই গর্তে ঢুকে যায় এবং ঢুকে পড়ে ধীরে ধীরে। কোনো দুয়া দুরুদও মনে আসছিল না নুরির। আসলে এমন মানসিক চাপের মুহূর্তে মাঝে মধ্যে জাহিদ ভাই নিজেও ভুলভাল দোয়া পড়েছে এবং দোয়া মুখ দিয়ে আসেও নি নার্ভাসনেসের কারণে। তো সেই গর্তের ভেতর একটা মোম জ্বলছিল এবং পুরোনো আমলের শস্য দানা রাখার বিশাল বিশাল পাত্র রাখা ছিল, যাকে মটকা বলা হয়।
নুরির এরপর আর কিছুই মনে ছিল না। ওর ঘুম ভেঙে যায় একটা গ্রাম্য বাজারের পাশে, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। লিটনের বাসার পরিবেশটা কেমন যেন দম আটকানোর মতো ছিল। একটা ভয় সব সময় কাজ করতো সবার মাঝে। যেই যেত তারা অনুভব করতো কেউ তাকিয়ে আছে তাদের দিকে। তো সেই মৌলভী সাহেবের ছেলে আসার আগে নুরির অবস্থা খুব খারাপ হতে থাকে, বিড়বিড় করতো, কাউকে সে তাড়িয়ে দিত বারান্দায় দাঁড়িয়ে, ঠিক মতো খেতে পারতো না। তো মৌলভী সাহেবের ছেলে নুরিদের বাসায় আসেন, নুরিকে দেখে বলেন, আপনাদের এই সমস্যাটা আগের সমস্যাগুলোর চাইতে অনেক বেশি গাঢ় হয়ে গেছে, ওকে এখনই মুক্ত করতে হবে, নাহলে ডাইনির ছায়া থেকে বিপদ অনেক বড় হয়ে যেতে পারে। তো তিনি আসর বসান। এর আগে ওনার বাবা কখনো আসর বসাননি। তিনি নিয়মিত ঝাড়ফুঁক করতেন এবং ডাইনির প্রভাবে থাকা নিউটনের বংশের অন্যান্য মহিলাদের যারা ডাইনি দ্বারা ক্ষতির শিকার হয়েছিলেন, নুরিকে বসিয়ে নুরির হাতে একটা কালো পাথর দিয়ে দেন মৌলভী সাহেবের ছেলে, এবং তিনি দোয়া দুরুদ পড়তে শুরু করেন। নুরি কাঁপতে শুরু করে এবং একটা সময় কাত হয়ে বসে পড়ে। মৌলভী সাহেবের ছেলে অন্যান্য সবকিছু করা সত্ত্বেও নুরিকে ঠিক করতে পারেননি। তিনি বুঝে উঠতে পারেননি আসলে কি সমস্যা, এবং ডাইনিটা হাজির হলো না। তার আমল একদম নির্ভুল হওয়া সত্ত্বেও কিছুই হলো না। তিনি কিছু তাবিজ নুরিকে দেন। এভাবেই চলছিল। নুরির মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সব সময় সে কামড়াতে চাইতো সবাইকে। একদিন সে অনেকগুলো পেরেক গিলে ফেলে। সেদিন নুরি বারবার বলছিল, এই বাচ্চা যদি না মেরে ফেলি তবে আমাকে মেরে ফেলবে ওরা। তো নুরিকে অনেক কষ্ট করে হাসপাতালে নেওয়া হয় পেরেক বের করার জন্য, কিন্তু অনেক পরীক্ষা করে নুরির পেটে পেরেক পাওয়া যায়নি। কয়েকদিন পর রাতে একদিন লিটনের দাদির ঘুম ভেঙে যায় এবং কোনো একটা ধাম করে একটা শব্দ হয়। তিনি নুরিকে দেখতে লিটনের ঘরে যান, যে দেখতে পান বারান্দার গ্রিলে উল্টো ঝুলে রয়েছে নুরি, আর লিটন বিছানার নিচে পড়ে রয়েছে। দাদি চিৎকার করে বাকি লোকদের ডেকে তোলেন। নুরি সেভাবেই ঝুলেছিল এবং হাসছিল। পরে তিনি নুরিকে সেখান থেকে নামায় একরকম বাধ্য হয়ে মানসিক হাসপাতালে নুরিকে ভর্তি করানো হয়। সেদিনের রাতের কথা লিটনকে জিজ্ঞেস করলে লিটন বলে, রাতে ঘুমে থাকা অবস্থায় নুরি ওকে ডেকে তোলে। লিটন নিজের চোখে দেখতে পায় সে কালো কাপড় পরা বুড়ি বিছানার পাশে বসে চেয়ারে ওদের দিকে পিঠ ঘুরিয়ে বসে আছে। লিটন অনেকটা সাহস নিয়ে হাতের কাছে থাকা পানির বোতল সেই বুড়িকে মারতে যাবে, তখন সে দেখতে পায় লাল কিছু দিয়ে গোল করে দাগ আঁকা আছে ফ্লোরে, এবং সেখানে 3টা মোম জ্বলছে। তো উনি 3টা মোম দেখার পর ও খুব অবাক হয়ে যায়, ওই লিটন। আর বুড়িটা একটা পুতুলে আঙ্গুল দিয়ে কিছু লেখছে। এরপর একটা পেরেক তুলে সেই পুতুলে বুড়ি ঢুকিয়ে দিতেই নুরি এক ঝটকায় বিছানায় দাঁড়িয়ে যায়। লিটন কাঁপতে কাঁপতে বুড়িকে বলতে শুরু করে, আমার নুরিকে ছাড় বলে সে বোতল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই বুড়ি আরেকটা পেরেক সেই পুতুলে ঢুকায়। আর তখনই একটা চিৎকার দিয়ে নুরি একদম ভেসে এসে লিটনের গলা চেপে ধরে। লিটন শুনতে পায় বুড়িকে বলতে, ইতা নেড়ে মেরে ফেলিওক না, ইতা নেড়ে জিন্দা রাইকবার লাগবে, নালি আবিনানে, মেরে ফেলতে মানা করছে, এরকম কিছু একটা। এরপর নুরি লিটনকে নিচে ফেলে দেয়। নুরির চেহারাটা অন্যরকম ছিল। একটা কান দিয়ে পুঁজ গড়িয়ে পড়ছে, আর একটা চোখ ফুলে ফেপে পচে গেছে, যেখানে মাছি ভনভন করছে। এটুকুই লিটনের মনে ছিল। তো এদিকে মানসিক হাসপাতালে নুরির অবস্থা একদম ঠিক হয়ে গেছিল, একদম স্বাভাবিক, যার কারণে ওকে রিলিজ দেওয়া হয় এবং কিছুদিন পর সে একটা ছেলে সন্তান জন্ম দেয়। তো যেহেতু তারা জাহিদ ভাইয়ের আত্মীয়, তারা জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো। তো জাহিদ ভাইকে একটা নিয়ম ফলো করতে হয়, সেটা হলো নিজেদের কারোর কোনো রকমের এই জাতীয় সমস্যায় কাজ করা যাবে না। তারা আগেও যোগাযোগ করেছিল, কিন্তু জাহিদ ভাই না করে দিয়েছিল। তো বাচ্চারা জন্ম দেওয়ার পর থেকেই নুরি আবারও আগের মতো আচরণ শুরু করে দেয়। বাচ্চার যেদিন 3 দিন বয়স, সেদিন রাতে লিটনের দাদি দেখতে পায় সেই বুড়িটা বাচ্চাটাকে 2 হাতে উঁচু করে ধরে কিছু একটা বলছিল গ্যাসের চুলার সামনে। তিনি দৌড় দিয়ে সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে তার ঘরে চলে যান এবং সবাইকে ডাকতে থাকেন এবং কালেমা পড়তে থাকেন জোরে জোরে। সেই সময় একটা চর মারার শব্দ তিনি পান এবং বাচ্চাটা কেঁদে ওঠে। সবাই চিৎকারে জেগে ওঠে। তার কাছে আসলে তিনি বলতে থাকেন ডাইনিটা ওকে চুলার উপর ধরে রেখেছিল। বাচ্চাটা ঠিক আছে কিনা দেখার জন্য কাপড় সরালে দেখা যায় বাচ্চাটার পিঠে 2 আঙ্গুলের ছাপ, বৃদ্ধ এবং তর্জনী আঙ্গুলের বড় বড় ছাপ। প্রায় প্রতিদিন বাচ্চাটার শরীরে খামচির দাগ পড়ত। তো নুরির মা জাহিদ ভাইকে ফোন দিয়ে বলে যাতে কিছু একটা করে দেয়, বাচ্চাটা যাতে কষ্ট না পায়। তো তাই জাহিদ ভাই নিজে নুরিদের বাসায় যায়। তো উনি বলেছেন, বিশ্বাস করেন এত কিছু শেখানো হয়েছে, কিন্তু জাহিদ ভাই কিছুই টের পাচ্ছিল না। জাহিদ ভাই নুরিকে আগেই দেখতে যায় এবং জিজ্ঞেস করে, এই তো কি হয়েছে, কি সমস্যা বল। তো নুরি বলার চেষ্টা করছিল, কিন্তু জাহিদ ভাই কিছুই বুঝতে পারছিল না। তো জাহিদ ভাই কিছু দোয়া পড়ে, সূরা পড়ে এবং
ওকে ফু দেয়। জাহিদ ভাই বুঝতে পারছিল ঘরে কেউ নাই, কোনো অনুভূতিই জাহিদ ভাই টের পাচ্ছিল না। জাহিদ ভাই রিংটা বের করে ওর কপালে লাগানোর সাথে সাথেই ও বমি করতে শুরু করে, এবং জাহিদ ভাই নিজের চোখে প্রথমবার বমির সাথে পেরেক বের হতে দেখে ভয় পেয়ে যায় সবাই। এখন জাহিদ ভাই বলে, মানে মানে জাহিদ ভাইকে ওই নুরি বলতে থাকে অনেকটা ন্যাকামির মতো করে। তো জাহিদ ভাই কিছুক্ষণ ওকে দেখে কিছু বুঝতে না পেরে ওর বাচ্চাটাকে দেখতে যায়। বাচ্চাটার শরীর লাল হয়ে থাকে সব সময়। তো জাহিদ ভাই দেখলো অনেকগুলো খামচির দাগ ওর শরীরে। পরে সবাই মানে জাহিদ ভাইকে লিটনদের বংশের পুরো ঘটনা খুলে বলে। সত্যি বলতে এত কিছু জাহিদ ভাইয়ের মাথায় তখন ঢোকেনি। জাহিদ ভাই সেদিন রাতে জাহিদ ভাই আমির সাহেবকে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে। ও জাহিদ ভাইকে বলেন, দেখো আগেই তোমাকে বলে দিই অনেক দেরি হয়ে গেছে, চেষ্টা করে দেখতে পারি কিন্তু সফল হওয়ার সম্ভাবনা একদম নেই। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কেন? তো তিনি বলেন, ক্ষতি সম্পূর্ণ করে ফেলেছে, তাই সুযোগটা এখন আর নেই। যার কথা বলছো সেই সায়রা বানু ডাইনিতন্ত্র সাধনা করতেন। তিনি শয়তানকে খুশি করতে এর আগে অনেক শিশু সন্তানদের না ভাবে বলি দিয়েছেন। তো যখন তিনি জানতে পারেন তিনি সে কর্মে সিদ্ধি মানে সফল হতে চাচ্ছেন, তখন তাকে তার নিজ রক্তের সন্তানকে বলি দিতে হবে। তাই তিনি প্রথম সন্তানকে পানিতে ফেলে দিয়েছিলেন। কিন্তু শয়তানকে আরো খুশি করতে তিনি তার দ্বিতীয় সন্তানকে বলি দিতে যেয়ে সফল হয়নি। সেই রাতে তিনি যখন ধরা পড়ে গেলেন, তখন উপায় না দেখে সেই কুয়োতে তিনি নিজেই ঝাঁপতেন। তাই তাকে কেউ আর পায়নি। এরপর এই পরিবারে অনেক ক্ষতি করেছেন এই শয়তান। তো নুরিকে সেহের করেছে, এবং এটা মানে হচ্ছে তীব্র শক্তিশালী জাদু, দ্রুততম গতিতে আঘাত করা যায়। বেশি দেরি হয়ে যাওয়াতে পুরো জাদুটাই গাঢ় হয়ে গেছে। হয় নুরি না হয় ওর বাচ্চারা, ক্ষতি আসন্ন। তো জাহিদ ওনাকে জিজ্ঞেস করে, তবে মালানা মানে মৌলভী সাহেবের ছেলে কেন ডাইনিকে হাজির করতে পারেনি? তখন তিনি জাহিদ ভাইয়ের দিকে অবাক হয়ে তাকান এবং জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয়, তুমি বুঝোনি কি হচ্ছে? তো জাহিদ ভাই বলে, না আমি বুঝিনি। এমনকি নুরি বমি করা ছাড়া জাহিদ ভাই আর কিছুই দেখে নেই, তো বোঝেও নেই। তখন তিনি আমির সাহেব বলেন জাহিদ ভাইকে, দেখো চোর যদি তোমার ঘরে প্রবেশ করে চুরি করে তবে কি আলো জ্বলবে নাকি শব্দ করবে? সে তো কিছুই করবে না, কারণ সে চাইছে তার অস্তিত্ব যেন তুমি টের না পাও। সায়রা বানু হাজির কেন হবে? সে তো জিন না, সে তো মানুষ। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, মানে উনি বেঁচে আছেন? তো বলে, উনি আলবৎ বেঁচে আছেন, এটা কেউ বুঝতে পারেনি। সায়রা বানু জীবিত আছে এবং সে এখনো ক্ষতিগুলো করে যাচ্ছে। যা যা হয়েছে তার সবকিছুর পেছনে সায়রা বানু জড়িত। যেদিন সে মরে যাবে সেদিন থেকে এই পরিবারে আর কিছু এমন সন্তানের জন্মে এমন সমস্যা ফিরে আসবে না। তো জাহিদ বলেন, তাহলে নুরি এবং লিটন আর যারা একজন বুড়িকে দেখেছে, যার এক চোখ পচে গেছে, কান দিয়ে পুঁজ বেরিয়ে পড়ছে, সেটা কি সায়রা বানু? তিনি বলেন, হ্যাঁ, কিন্তু সায়রা বানু কোথায় তা আমি জানি না। সায়রা বানুর রূপ নিয়ে যে শয়তানরা এই কাজগুলো করে যাচ্ছে সেটা এটাই হচ্ছে ঘটনা। তো উনি বলেন যে বলেছেন যে আসন্ন বিপদ এড়ানোটা কঠিন, তাই তিনি কোরআন খতম করে তাদের বাসায় চালিয়ে যেতে বললেন। তো জাহিদ ভাই লিটনদের সব কথা খুলে বলে তারা প্রচন্ডভাবে অবাক হয়ে গিয়েছিল। তো অনেক প্রশ্ন তাদের মনে জন্ম নিতে শুরু করে, যার উত্তর খুঁজতে আমির সাহেব না করে দেন। ঘরের সবাই মিলে প্রতিদিন নিয়ম করে কোরআন শরীফ পড়া শুরু করে দেন। আমির সাহেব তাদের কিছু নিয়ম পালন করতে বলেন। সব সময় বাচ্চাটার কাছে সূরা ইয়াসিন রেডিওতে বাজত। একদিন বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় নিউমোনিয়া হয়েছে। শিশু হাসপাতালে ওরা নিয়ে যায় শিশু হাসপাতালে, কিন্তু বাচ্চাটা মারা যায় হাসপাতালে ভর্তির 4-5 দিন পর। এরপর 1 সপ্তাহের মধ্যে নুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। লিটনের দাদির সাথে কথা বলে ধারণা করা যায় যে সায়রা বানু যদি বেঁচে থাকতেন তবে তার বয়স 85 কি 90 হতে পারত। তাদের পরিবারে যাদের সমস্যা ছিল, তারা যেই বুড়িকে দেখতো সেটা ছিল শয়তান জিন, যারা সায়রা বানুর রূপ নিত। তো নুরি যেই গর্তে ঢুকে বড় বড় মটকা দেখেছিল, সায়রা বানু সেখানেই ছিল তখন। নুরি সায়রা বানুকে যেন না দেখতে পারে তাই ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। নুরি 4 দিন কোথায় ছিল সেটা জানা যায়নি। তাদের পরিবারের সমস্যা দেখা দিল, সেই ডাইনিটা তাদের তেমন ক্ষতি করতে পারেনি। নুরির সাথে এমন কোনো সমস্যা এমন কেন হলো, এটার কারণে মূল কি কারণ ছিল সেটা জানা যায়নি। এবং সেটা একাকিত্ব, একা ওকে পেয়েছে, তাই ধীরে ধীরে ওকে শয়তানেরা কাবু করতে পেরেছিল। তো এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলাই আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা সিলেটের চা বাগানকে কেন্দ্র করে একটি ঘটনাটার সময়কাল ছিল 1999 সালের বর্ষাকালের সময়ের একটি ঘটনা।
আর যে চা বাগানের ঘটনাটা ঘটেছিল সেই চা বাগানের নাম ছিল হচ্ছে লাক্কাতুরা চা বাগান। যারা সিলেট থেকে শুনতেছেন তারা হয়তো এই নামটার সাথে পরিচিত। চা বাগানের নাম হচ্ছে লাক্কাতুরা চা বাগান। তো নর্মালি হলো চা বাগানে অনেক শ্রমিক কাজ করে। তো আমাদের এই লালমিরহাটের একজন শ্রমিক সেখানে কাজ করতে গিয়েছিল এবং কাজ করতে গিয়ে তিনি একজনের জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা তিনি শুনেন। সেই ঘটনাটা আমাকে তিনি শেয়ার করেছেন। আজকে আমি আপনাদের মাঝে সেই ঘটনাটা শেয়ার করব। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। তো যিনি যার ঘটনা আমাকে শেয়ার করেছেন তার নাম হলো রহমান। তো সেই রহমান নামে সেই সময় তিনি বেশ যুবক ছিলেন। সেই সময় তিনি চা বাগানে কাজ করতেন। যেহেতু সময়টা ছিল 1999 সালের, আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা। তো সেই সময় তার বয়স ছিল 28 বছর এবং তার প্রতিদিনে কাজ ছিল যে প্রতিদিন ভোরে কাজে যাওয়া এবং আর সন্ধ্যার পর বাসা ফিরে আসা। বলে রাখা ভালো রাসেল ভাই, সেই রহমান নামের যুবকের ওই বাড়ি ছিল সেই চা বাগানের কাছেই। তো কিন্তু এক বর্ষা রাতে তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যার পর সে আর কোনোদিন রাতের বেলা চা বাগানের ভিতর দিয়ে একা হাঁটেনি। তো ঘটনার দিন সেদিন রাত ছিল 10:30 বাজে। বাগানের এক প্রান্ত থাকা আত্মীয়র বাড়ি থেকে তিনি ফিরতেছিলেন। তিনি আসলে রাতে সন্ধ্যার মধ্যে তিনি বাসায় ফিরেন। তো এরপরে তিনি তার আত্মীয়র বাসায় গিয়েছিলেন এবং আত্মীয়র বাড়ি থেকে তিনি ফিরতেছিলেন এবং ফিরতে ফিরতে রাত 10:30 বাজে। তো বৃষ্টির কারণে চারপাশ বেশ ভিজা ছিল। চা গাছের সারিগুলো মাঝখান দিয়ে সরু মাটির ভেজা রাস্তা চলে গেছে। তো তার হাতে একটা টর্চ লাইটও ছিল। আর চা বাগানে খুবই ঘুটঘুরে অন্ধকার, হালকা চাঁদনি রাত ছিল, কিন্তু ওই চাঁদের আলো তো স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু বৃষ্টির পানি পড়ার শব্দ আর পাতার ওপর বাতাসের শব্দ। তো হঠাৎ করে সেই রহমান ভাই শুনতে পান যে তার পিছনে কেউ হাঁটতেছে। তো নর্মালি চা বাগানে দিয়ে যখন কেউ হাঁটে তো দেখা যায় যে ওই চা বাগানের পাতাগুলোর উপর দিয়ে যখন কেউ পরিত্যক্ত পাতাগুলোর উপর দিয়ে যখন কেউ হাঁটে বা পায়ে স্পর্শ লাগে তখন কিন্তু এক ধরনের খসখস শব্দ হয়। তো তিনিও এরকম শব্দ শুনলেন। তার কাছে মনে হচ্ছে যে তার পিছনে কেউ হেঁটে আসতেছে এবং হেঁটে আসার শব্দ শুনে তিনি থেমে যান এবং তার থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অনুভব করেন যে তার পিছনে থাকা সেই ব্যক্তিটাও থেমে গেল। তো তিনি পিছনে না থেকে আবার হাঁটতে শুরু করেন। ঠিক একই রকমভাবে তার পিছনে হাঁটার শব্দ তিনি শুনতে পেলেন। তো প্রথমে তিনি ভেবেছিলেন যে হয়তো তারই মতো কেউ হয়তো একই রাস্তা দিয়ে বাসায় ফিরতেছে বা কোনো চা বাগানের কোনো শ্রমিক হবে। তিনি এটা মানে প্রথমে আর কি চিন্তা করলেন। তো কিন্তু হুবহু তাকে কপি করে হাঁটতেছে এই বিষয়টা তাকে বেশ তাকে বেশ কৌতূহল তৈরি করে তার মাঝে যে আর সে যখন দাঁড়াচ্ছে তার পিছনে সেই মানুষটা দাঁড়াচ্ছে, বিষয়টা এরকম। তো সে যখন পিছনে তাকালো, সে চা গাছে সারি সারি চা বাগান দেখা যাচ্ছে এবং যে রাস্তাটা আছে লম্বা রাস্তাটা তিনি কাউকে দেখতে পেলেন না। অথচ তার যখন তিনি ফিরে তাকাবেন এই সময়ের মধ্যে একটা পিছনে থাকা একটা মানুষ কোনোভাবেই চা বাগানের ভিতরে লুকিয়ে যাওয়া সম্ভব না। তো তিনি কাউকে দেখতে পেলেন না। কিন্তু পরক্ষণে তার কাছে মনে হলো অনেক দূরে একটা সাদা কাপড় পরা নারী দাঁড়িয়ে আছে। নারীটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চুলগুলো সামনের দিকে ঝুলেছিল। তো রহমান ভাই এটা দেখে বেশ অবাক হলেন এবং তিনি সেই নারী অবয়বটার কাছে গেলেন। তো তাকে সেই নারী অবয়ব দেখে একদম স্বাভাবিক মনে হয়েছিল প্রথমে। তো এই কারণে তিনি কাছাকাছি গেলেন এবং ডাকলেন, কে ওখানে, কে, এভাবে ডাকলেন। কিন্তু সেই নারী অবয়বটার কাছ থেকে কোনো উত্তর এলো না। তো এরপর রহমান ভাই যখন তার কাছে থাকা টর্চের আলোটা সরাসরি সেই নারীর দিকে ফেললো, তো এই টর্চের আলো ফেলতেই সেই নারীটা এবার ধীরে ধীরে মাথা তুলে তাকালো। রহমান ভাই যখন সেই নারীটার মুখটা দেখলো, তার বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল
তিনি স্পষ্টভাবে সেই নারীর মুখটা দেখতে পাচ্ছিলেন না, কারণ চুলগুলো দিয়ে আবছা ঢাকা সেই নারীর মুখটা। কিন্তু তারপরে তিনি দেখতে পেলেন যে সেই নারীটার মুখটা একটা বিভৎসর মতো, যেটাতে ভয় লাগার মতো যথেষ্ট পরিমাণ বিভৎস। তো তিনি যতটুকুই দেখেছেন না কেন, তার টর্চের আলোতে তিনি বেশ ভয় পেয়ে যান। এবং রাসেল ভাই সেই সময় তিনি অনুভব করেন সেই নারী অবয়বটা তার থেকে অনেক লম্বা। তো তিনি যখন কোনো কারণে তার টর্চের আলোটা সে নারীর পায়ের দিকে ফেলেন, তিনি যেটা দেখেন রাসেল ভাই, সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান সে নারী অবয়বটা মাটি থেকে প্রায় এক টাকর বলতে এখানে 7-8 ইঞ্চি সেই নারী অবয়বটা, তার পাগুলো মাটি থেকে 7-8 ইঞ্চি উপরে, এবং নারী অবয়বটা যেন শূন্যে ভেসে আছে। এটা থেকে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং তিনি চিন্তা করেন কি করবেন, কোনো বুঝতে পারতেছিলেন না। এবং যখনই তিনি এটা দেখেন এবং চিন্তা করছেন যে বাড়ির দিকে দৌড় দিবেন, তখনই হঠাৎ করে তিনি দেখেন যে তার টর্চ লাইটটা নিভে গেল। অথচ রাসেল ভাই, তিনি টর্চ লাইটের আলো আসলে হঠাৎ করে নিভে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেই সময়কে যে টর্চ লাইটগুলো ছিল সেগুলো ছিল ব্যাটারি চালিত, আর এগুলো অনেক দিন কিন্তু টেকসই ছিল। দেখা যায় যে ধুম করে নিভে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে সেই সময় ফিলামেন্ট জাতীয় কিছু বাল্ব ছিল, সেগুলো আসলে হুটহাট কেটে যায়। তো প্রথমে রহমান ভাই ভাবছিল যে হয়তো বা এই ধরনের কিছু, যে তার হয়তো লাইটের বাল্বটা কেটে গিয়েছে, এই কারণে তার টর্চটা বন্ধ হয়ে গেছে। এবং যখন এই টর্চটা বন্ধ হয়েছে, তিনি চারপাশে যখন তাকান, তিনি দেখেন যে ঘুটঘুটে অন্ধকার, এবং সেই নারী অবয়বটা তার কাছে মনে হচ্ছে একদম তার কাছে এসেছে। একদম খুব কাছাকাছি এসে সেই নারী অবয়বটা কিছু একটা ফিসফিস করে বলতেছে। সেই নারী অবয়বটা যেটা বলতেছে সেটা তিনি স্পষ্ট শুনতে পেলেন। সেই নারী অবয়বটা বলতেছে, এত রাতে এই পথ দিয়ে একা যেও না, মানে এরকম করে একটা কর্কশ গলায় সেই নারী অবয়বটা বলল। সেই রহমান ভাই এতটা ভয় পেলেন এবং ভয়ে তিনি চোখ বন্ধ করে ফেললেন। এবং যখন তিনি চোখ খুললেন, তিনি দেখতে পেলেন তার টর্চ লাইটটা জ্বলে আছে এবং তার সামনে সে নারী অবয়বটা আর নেই। তিনি বেশ অবাক হয়ে যান যে সেই নারী অবয়বটা কোথায় গেল, এবং তিনি চিন্তা করেন যে হয়তো সে নারী অবয়বটা তাকে সতর্ক করে চলে গিয়েছে। তো এরপরে তিনি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে তিনি বাসার দিকে রওনা দেন। তো বলে রাখা ভালো রাসেল ভাই, তার বাসার কাছাকাছি একটা কবরস্থান আছে। কিন্তু রাসেল ভাই, তিনি যখন সেই কবরস্থানের কাছে পৌঁছান, তিনি দেখতে পান সেই কবরস্থানে একই রকমভাবে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে। এটা থেকে যেন তার শরীর থেকে যেন প্রাণটা যায় অবস্থা। তিনি দেখতে পান রাসেল ভাই, এটা তো সেই অবয়বটা যেটাকে তিনি চা বাগানে দেখে এসেছেন মাত্র, এবং সেই অবয়বটা এখন সেই কবরস্থানে দাঁড়িয়ে আছে। এটা থেকে আব্দুর রহমান ভাই প্রচুর পরিমাণ ভয় পাচ্ছেন এবং তিনি কি করবেন বুঝতে পারতেছেন না। এবং সেই তার বাড়ি যাওয়ার রাস্তাটা সেই কবরের পাশ দিয়েই যেতে হয়, যেটা ওই সামনে কবরস্থানের সাথে সেই অবয়বটা, সেই নারীটা দাঁড়িয়ে আছে। তিনি কি করবেন কোনোভাবেই বুঝতে পারতেছেন না। এরপর তিনি অনেক যতগুলো দোয়া দরুদ জানেন সমস্ত দোয়া দরুদগুলো তিনি পড়তে থাকেন, এবং তার সেই আব্দুর রহমানের দোয়া দরুদ পড়া দেখে সেই নারী অবয়বটা তার দিকে তাকিয়ে মুচকি হাসতেছে। এবং আব্দুর রহমান ভাই যখন তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে সেই নারী অবটা দেখতেছেন, তিনি অনুভব করেন সেই নারী অবটা তার দিকে এগিয়ে আসতেছে, এবং এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং সেখানে তার জ্ঞান তিনি ধরে রাখতে পারেন না, তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো যখন তার জ্ঞান ফিরে, তিনি দেখতে পান তার বাড়ির বিছানায় তিনি শুয়ে আছে। এবং যখন তাকে জ্ঞান ফেরার পর যখন তাকে জিজ্ঞেস করা হয়, যে বিশেষ করে ওনার স্ত্রী জিজ্ঞেস করে, আপনি ওই কবরস্থানের পাশে পড়েছিলেন কেন, আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? তখন আব্দুর রহমান বুঝতে পারে যে উনি সেখানে অজ্ঞান হওয়ার পর তার সকালবেলা হয়তো তার পরিচিত কেউ হয়তো তাকে বাসাতে নিয়ে এসেছে। এবং কনফিউশন দূর করার জন্য যখন আব্দুর রহমান জিজ্ঞেস করে যে আমি বিছানায় কীভাবে এলাম, তো তখন ওনার স্ত্রী তখন বললো যে আমাদের এই হলো এলাকার একজন ব্যক্তি আপনাকে সেই কবরস্থানের পাশে পড়ে থাকতে দেখেছে এবং পরে আমাকে খবর দেয়, পরে আমরা আপনাকে নিয়ে আসি।
তো যখন জিজ্ঞেস করে কি হয়েছে, পরে আব্দুর রহমান ভাই সমস্ত ঘটনা খুলে বলেন। এখানে আসলে ওনার নাম এলাকায় রহমান মানে রহমান নামে খুবই পরিচিত, কিন্তু ওনার পুরো নামটা হচ্ছে আব্দুর রহমান, কিন্তু এলাকায় তার নাম হচ্ছে রহমান নামে আর কি সবাই চেনে। তো এরপরে ওই আব্দুর রহমান ভাই মানে ভয়ে, বিশেষ করে ওনার হলো জ্ঞান ফেরার পরে তার ভয়টা যেন কোনোভাবেই কাটতেছিল না, এবং ওনার বড় ভাই পরে একজন হচ্ছে হুজুরকে নিয়ে আসেন, এবং হুজুরকে নিয়ে আসার পর যখন আব্দুর রহমান ভাইকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং উনি বলেন যে সেই জিনটা আসলে খারাপ জিন ছিল, আর তুমি যেহেতু আসলে নামাজ পড়ো এবং দেখা যায় ইসলামিক মাইন্ডে চলো, যার কারণে আসলে সে তোমাকে কোনো ক্ষতি করতে পারে নাই, যদিও তোমার ক্ষতি করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু সে চেষ্টা করেছে কিন্তু তোমার ক্ষতি করতে পারে নাই, আল্লাহর রহমত ছিল তোমার উপর, এই জন্য তুমি আসলে বেঁচে গিয়েছো। তো এটা বলে সেই কবিরাজ বলেন যে ওই পথটা দিয়ে আর এসো না, তুমি দেখা যায় রাতের বেলা ঘুরে ঘুরে হলেও তুমি পাকা রোড দিয়ে আসিও, কিন্তু এই রাতের বেলা চা বাগানের ভিতর দিয়ে আসাটা খুবই রিস্কি। এই সময় দেখা যায় যে জিন ভূতের সমস্যা তো আছে, এবং অনেক সময় ডাকাতরাও কিন্তু মানুষদের আক্রমণ করে। তো তোমার উচিত রাতের বেলা, বিশেষ করে অনেক রাত হলে চা বাগানের ভিতর দিয়ে একা একা না আসা, এবং আসার সময় কারোর সঙ্গে আসা। তো রাসেল ভাই এরপর থেকে ওই আব্দুর রহমান ভাই আর নাকি কোনো দিনও ওই চা বাগানের ভিতর দিয়ে তিনি রাতের বেলা আসেননি। যদি রাত হলেই তিনি ওই রাস্তা ঘুরে আসতেন, কিন্তু কখনোই চা বাগানের ভিতর দিয়ে তিনি আসেন নাই। তো এটা হলো আমার কাছে শেয়ার করেছেন আমাদের এই লালমনিরহাটের একজন, তিনি চা বাগানে কাজ করতেন, এবং চা বাগানে কাজ করার সময় তিনি এই ঘটনাটা সেখানে শুনেছিলেন। তো যিনি আসলে আমাকে শেয়ার করেছেন, সঙ্গত কারণে তিনি তার নাম ঠিকানা বলতে আমাকে নিষেধ করেছে, এই জন্য আমি তার নাম ঠিকানাগুলো বললাম না। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা, চা বাগানকে কেন্দ্র করে, সিলেটের চা বাগানকে কেন্দ্র করে একটি ঘটনা। তো যারা সিলেট থেকে শুনতেছেন, আশা করি আপনারা এই ঘটনার সাথে পরিচিত না হলেও সেই আমি যে চা বাগানের নামটা বলেছিলাম, অবশ্যই আপনারা সেই চা বাগানটা চেনেন, লাক্কাতুরা চা বাগান। আর এই চা বাগানের একটি ঘটনা। তো রাসেল ভাই এটা ছিল ঘটনা, যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় থাকে ক্ষমা সুন্দর সাথে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমি পেয়েছি সাইদ ভাইয়ের কাছ থেকে। সাইদ ভাই ওনার সম্বন্ধে খুব বেশি ডিটেলস বলতে নিষেধ করেছেন। তো ঘটনাটি ঘটে সাইদ ভাইয়ের চাচার সাথে। ওনার চাচার বাড়ি এবং ওনার বাড়ি সামনাসামনি ছিল। তো সরাসরি আমরা ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি হচ্ছে একটি কালো জাদুকে নিয়ে, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা। এবং ঘটনাটি ঘটে ওনার চাচার পরিবারের সাথে। ওনার চাচার পরিবারের 4 জন সদস্য ছিলেন, চাচি এবং তার 2 ছেলে। ওনার বড় ছেলে তখন ক্লাস 10-এ পড়তো, আর ছোট ছেলের বয়স ছিল 6 বছর। তো ঘটনা শুরু হয় 2014 সালের প্রথম দিকে। ওনার চাচার বাড়ি বর্ণনা একটু দিলে ভালো হয়। বাড়িটাতে ছিল 4 রুম, এবং 4টে রুম ছিল লাগানো একসাথে, একটা গ্রামের স্কুল ঘরের মতন লম্বালম্বভাবে 4টি রুম, এবং বাড়ির সামনে ছিল একটি গোয়াল ঘর, এবং তারপরে ছিল কিছু বাঁশবাগান। বাড়িটা একটু নিরিবিলি টাইপের ছিল, এবং রাত্রেবেলা একটু ভয়ও লাগতো অনেকের, কারণ রাত্রেবেলা যখন বাঁশের শব্দগুলো হতো বাতাসে, তখন একটু কেমন জানি ভীতি সঞ্চার হতো। যাই হোক, তো একদিন ওনার চাচি রান্না করার জন্য খড়িঘর থেকে খড়ি আনতে যান রাত্রেবেলায়। তো খড়ি টান দিতেই হঠাৎ তার চাচির হাতে একটি সাপ কামড় দেয়। তারপর গ্রামে যেটা হয়, ওঝা ডেকে আনা হয় এবং ওঝাকে দিয়ে বিষ নামানো হয়। এখান থেকে কিন্তু ঘটনার শুরু। এরপরে প্রায় 2-1 দিন পর অস্বাভাবিকভাবেই সবাই রাতে ঘুমিয়ে পড়েন। অনেক গভীর রাত 2টা কি 3টা হবে, এমন সময় ওনার চাচার পায়ে সাপে কামড় দেয়। সাপের 2 দাঁত স্পষ্ট বোঝা যাচ্ছিল, এবং ব্যথায় ওনার ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই বাসার সবাই উঠে পড়ে এবং খোঁজ করে সাপের, কিন্তু কোথাও কোনো সাপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওনারা ব্যাপারটা আসলে নর্মালি নেন। এবারও ওঝা ডেকে আনা হয় এবং ওনার চাচাকে ওঝা সুস্থ করে। এরপর ওনারা ওঝাকে জিজ্ঞেস করে যে কি সাপ কামড়িয়েছিল।
ওঝা বলে এর আগে যে সাপটি ছিল সেই সাপই, এই সাপের নামটি হচ্ছে কালবুড়া। তো বারবারই একই সাপ কামড় দিচ্ছে, ব্যাপারটা খুব বেশি স্বাভাবিক লাগলো না আমাদের কাছে। এভাবে প্রায় 5 মাসের মতো সময় কেটে গেল। ওনাদের অনেক ধরনের সমস্যা হতো, এর মধ্যে অনেকবারই এরকম সাপে কাটার ঘটনা ঘটেছে। অনেক তাবিজ কবজ করেও কোনো কাজ হচ্ছিল না। এরপর ওনার চাচা স্থানীয় এক হুজুরকে বিষয়টি শেয়ার করেন। হুজুর এলাকায় প্রসিদ্ধ ছিল ঝাড়ফুঁকের জন্য। হুজুর একটি মোরগ জবাই করতে বলেন এবং ওনাদের বাচ্চাদেরকে সেটা খাওয়াতে বলেন। তো হুজুরের কথা অনুযায়ী একটি মোরগ নিয়ে আসা হয় এবং মোরগ আনার পরে হুজুরও আসে। তো হুজুর সহ চাচা এবং ওনার বড় ছেলে যখন মোরগটা জবাই করবে, ঠিক ওই সময়ই চাচার বড় ছেলের হাতে সাপে কামড় দেয়। তখন সবাই দেখলো যে একটা কোনো কিছু কামড় দিল, কিন্তু দেখা গেল না এবং সাপে কামড়ের মতো দাগ। এবারও সাপটা নজরে পড়লো না। ওনার চাচা আসলে খুব চিন্তায় পড়ে গেলেন, আর সেই হুজুর আর খুব বেশি কিছু বলতে পারলো না। ওনার চাচা অনেক খোঁজাখুঁজির পর একজন কবিরাজের সন্ধান পান। এরপর ওনার চাচি কবিরাজের বাড়ি গেলেন। কবিরাজের বাড়ি যাওয়ার পর আশ্চর্য ঘটনা হচ্ছে, কোনো কিছু বলার আগেই কবিরাজ কিছু বললেন তাকে। ওনাকে বললেন যে আপনার বাড়িতে কালো জাদু করা হয়েছে এবং এটি খারাপ জিন চালনা করা হয়েছে। এরপর কবিরাজ আরো বললেন যে ওনাদের বাড়ির 5 জায়গায় তাবিজ আছে এবং এগুলো তুলে নিয়ে আসতে হবে। যাই হোক, কবিরাজের বাসা থেকে তারা সেদিন বাসায় চলে আসেন। সেদিন রাতের ঘটনা, সবাই খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ঠিক 2টা-3টা হবে এমন সময় সাইদ ভাইদের সবার বাসায় সবার ঘুম ভাঙে উঠছে ওনার চাচির ডাকে। কারণ আগেই বলেছিলাম যে ওনার চাচির বাসা ছিল ওনাদের বাসার একদম পাশে, এবং ওনার চাচা বললেন যে তাড়াতাড়ি কবিরাজের কাছে যেতে হবে, কারণ ওই দিন ওনাদের বাসায় প্রায় সবাইকেই সাপে কেটেছিল, ওনার চাচি এবং তাদের বড় ছেলেকে। তো যাই হোক, ওনারা রাত্রেবেলায় ভ্যান ঠিক করলেন এবং কবিরাজের বাসার দিকে রওনা দিলেন। কবিরাজের বাড়ি ওনার চাচার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার মতো দূরত্বে ছিল। কবিরাজের বাড়ি পার হতে যেতে হলে একটা বড় মাঠ পেরিয়ে যেতে হয়, মাঠটির 2 পাশে রাস্তা। এবং ওই দিনের বর্ণনা বলতে গেলে ওই দিনটা ছিল আকাশ পুরোপুরি পরিষ্কার, চাঁদও ছিল আর কি, রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছিল। ওনারা যখন মাঠের কাছে পৌঁছালেন, হঠাৎ মেঘ ছাড়াই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হচ্ছিল। মনে হচ্ছিল যে সবকিছু একদম উড়িয়ে নিয়ে যাবে। ওনাদের কারোই বুঝতে বাকি রইল না কি হচ্ছে ওনাদের সাথে। ওনারা সবাই দৌড়াদৌড়ি করতে লাগলেন। মাঠটা পার হতেই সবকিছু একদম নর্মাল হয়ে গেল। এরপর ওনারা কবিরাজের বাসায় পৌঁছালেন। এরপর কবিরাজ কিছু কাজ করলো এবং তারা সবাই সুস্থ হয়ে গেলেন এবং ভোরে সবাই সবার বাসায় ফিরলেন। কবিরাজ ওনার চাচাকে বলে দিয়েছিল যে তাবিজগুলো কোথায় কোথায় আছে। চাচা সেই কবিরাজের যে জায়গাগুলো বলেছিলেন ওই জায়গাগুলো তাবিজগুলো খুঁজে পান। তাবিজগুলো ছিল তাদের বাড়ির 4 কোণে 4টি এবং ওনার বেডরুম, চাচা যে রুমে থাকতেন সেই রুমে বিছানার তোষকের ভিতরে মোট 5টি তাবিজ। এরপরে ওনার চাচি তাবিজগুলো নিয়ে আবার কবিরাজের কাছে যান। কবিরাজ এগুলো রেখে দিয়ে বললেন যে সামনের বৃহস্পতিবার আসতে, এবং আরো বলে দিলেন যে এই বৃহস্পতিবারের আগ পর্যন্ত আপনারা কেউ ওই বাসায় যাবেন না। অন্য কেউ থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, কিন্তু আপনারা যাবেন না। যাই হোক, পারিবারিক সিদ্ধান্তে হলো যে সাইদ ভাই এবং ওনার এক কাজিন ওনার চাচাজির বাসায় থাকবেন আর ওনার চাচারা ওনাদের বাসায় থাকবেন। তো চাচার বাসায় সাইদ ভাইকে থাকতে হলো, যদিও থাকার ওনার মোটেও ইচ্ছা ছিল না। তো ওনারা প্রায় 2 রাত ওই বাসায় থাকলেন এবং ওনার চাচারা ওনাদের বাসায় থাকলেন। এবং সাইদ ভাইদেরও কিন্তু ওই বাসায় কোনো সমস্যা হয়নি এবং ওনার চাচাদেরও কোনো সমস্যা হয়নি ওই বাসাতে। তো এরপরে বৃহস্পতিবার যেদিন কবিরাজ যেতে বলেছিল সেদিন ওনারা সবাই যান। তো কবিরাজ সেদিন অনেক কিছু কাজ করেছিলেন, যেমন ওনাদেরকে মানে চাচাকে এবং চাচিকে একটি রুমে নিয়ে যান। ওই রুমে কবিরাজ এবং একটি ছোট ছেলে ছিল। ঘরটি ছিল অন্ধকার, সময়টি ছিল বিকাল।
তো কবিরাজ তার ওই চাচাজিকে নিয়ে, ওই ছেলেটিকে নিয়ে বসে কিছু পড়তে শুরু করলেন এবং একটা সময় খেয়াল করলেন চাচাজি যে বাচ্চাটা হঠাৎ পড়ে গেল এবং কিছুক্ষণ পর ছেলেটি আবার কাঁপতে কাঁপতে উঠে বসলো এবং সেই সময়ে উঠে বসার পর ছেলেটির ভয়েস চেঞ্জ হয়ে গেল এবং কর্কশ কণ্ঠে বলে উঠলো যে কেন আমায় ডেকেছিস? কবিরাজ তখন বললেন, তুই কে, কেন এসেছিস আর এদের কেন ক্ষতি করছিস? তখন সেই বাচ্চাটি, মানে জিনটি যার উপর ভর করেছিল, সে বলছিল যে আমি ইচ্ছা করে আসিনি, আমাকে পাঠানো হয়েছে ওদের পরিবারকে নির্বংশ করার জন্য। যতক্ষণ না পর্যন্ত ওদের মারতে পারছি ততক্ষণ পর্যন্ত ওদের ছাড়বো না। সেই জিনটিকে অনেক বোঝানোর পরও কাজ হচ্ছিল না। কবিরাজটি অনেক চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত জিন কিছু শর্ত দেয় এবং কিছু কাজ করতে বলে, যেগুলি করলে জিনটি চলে যাবে। যাই হোক, কাজটি পরে কবিরাজ ওনার চাচাকে বুঝিয়ে দিয়েছিল। কাজটি ছিল এমন যে একটি রাস্তার নাম বলছি না, রাস্তার 3টা মোড় ছিল। রাস্তাটিতে কোনো এক শেষ রাতে, মানে একদম ভোর রাতের আগে যে সময়টা, 2টা থেকে 3টা এমন সময়, একটি সাদা ছাগল সেই রাস্তায় ছেড়ে দিয়ে আসতে হবে এবং ছেড়ে দিয়ে আসার, এবং আরো কিছু শর্ত ছিল যেটার মধ্যে একটা ছিল যে কোনো প্রকারের ভয় পাওয়া যাবে না, ভয় পেলে হবে না, এবং ছাগলটিকে ছেড়ে দিয়ে আসার পরে পিছনে তাকানো যাবে না। তো ওনার চাচা সেই কাজগুলো করলেন যা কবিরাজ বলেছিল উনি, বাট ওনার এক্স্যাক্টলি এরকম সাদা রঙের ছাগল পেতে একটু সময় লেগেছিল। এরপরে ওনার চাচা ঠিক ওরকমভাবেই একটি রাস্তায়, নির্জন রাস্তা, 3 রাস্তার মোড়ে এই ছাগলটি ছেড়ে দিয়ে আসেন এবং চলেও আসেন। এবং পরবর্তীতে উনি জানতে পারেন যে পরবর্তীতে সেই দিন, মানে যেদিন ছাগলটি ছেড়েছিলেন তার পরের দিন ওই জায়গাটায় উনি যান এবং দেখেন যে, এবং এলাকায় অনেকে দেখেছিল যে একটি ছাগলটির মাথাটা নেই কিন্তু বডিটা আছে আর কি, মাথাটাকে কেউ মনে হচ্ছে অনেকটা ছিঁড়ে নিয়ে গেছে, এমন ধরনের। তো যাই হোক, এরপরে কবিরাজ ওনাদের বাসায় আবারও আসেন, বাসাটিকে বন্ধ করে দেন। এরপর থেকে ওনার চাচাদের পরিবারে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।